আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিষেধ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ৪৩। অন্ত যখন উঠে দাঁড়ায় দরজার দিকে এগিয়ে যাবে, জয় বাহু চেপে ধরল। ঘরোয়ালি, ঘরোয়ালি, যাচ্ছ কোথায়? অন্ত তাকাতেই চোখ বুঝে মাথা ঝাড়া দিয়ে চোখ ঝাপটে ফের বলল, কোথায় ছুটলে? অন্ত হতবাক হয়ে গেল। জয় জানায়, এবারের বউয়েরা যখন তখন বাপের বাড়ি যায় না। ভাবিকে দেখেছ একবারও বাপের বাড়ি যেতে? পাগলামি করছেন আপনি? অন্তর কণ্ঠে বিস্ময়, তার কণ্ঠস্বর কাঁপছে। না, পাগলামি করব কোন সুখে? আমি একটা ভালো জাতের মাতাল, পাগল না। জয়ের রসিকতায় সহ্য হলো না অন্তর, বেকুল হয়ে বলল, অন্তিকের দেখার মতো না, দেখে এসেছি রাতে। অন্তর তড়িৎ হাতের মতো ছিটকে তাকায়। জয় অপ্রস্তুত হবার নাটক করে যেন ভ্রু উঁচিয়ে ঠোঁট বেঁকিয়ে ঘাড় চুলকায়। অন্তু খানিকক্ষণ কথা বলতে পারে না, পরে নিস্তেজ গলায় বলল, কি অপরাধ করেছিল আপনাদের কাছে আমার ভাবির গর্ভের সন্তান? জয় দুপাশে মাথা নাড়ে। ছে, জন্মের আগে কি অপরাধ করে না? অন্তু হাত ছাড়ানোর চেষ্টা করলো একবার, পরে থেমে গেল। দৃষ্টি সরালো না জয়ের মুখ থেকে, পাগলের মতো অল্প হাসল। আমি করেছি অপরাধ, বলছে না কেন? জয় দরজাটা এক হাতে আটকে দিয়ে অন্তুকে টেনে এনে বিছানায় বসিয়ে কপালে একটা চুমু খেয়ে সিগারেট জ্বলালো। অন্তু বিছানায় আঘাত করে হাত দিয়ে, শিট, অপরাধ করলাম আমি। আর ওই বাচ্চাটা দুনিয়ায় এসে বাপকে দেখবে না। ড্যাম, 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 ড্যাম অন মি। টুপ টুপ করে কয় ফোঁটা পানি পড়ে বিছানায়, আবার শুকিয়েও যায়। অন্তু জীবনে কেঁদেছে খুব কম। আমজাদ সাহেব পছন্দ করতেন না। জয় বসলো পাশে। অন্তু জিজ্ঞেস করে, আমাকে যেতে দেবেন না ওই বাড়ি? না, তোমার একটু রিল্যাক্স দরকার। কিছুদিনের দৌড়ঝাঁপে ক্লান্ত তুমি। হামজা ভাই এতক্ষণে চলে গেছে, গিয়ে বলেও দিয়েছে হয়তো তুমি যাবে না। অন্তিকের উপর রাগ তোমার, ঠিক না? অন্তু মেঝের দিকে তাকিয়ে যান্ত্রিক গলায় বলে, হ্যাঁ ঠিক, কিন্তু ওর সন্তানের ওপর ছিল না জানেন। তা সত্ত্বেও ওর সাথে আমি পাপ করে ফেলেছি, আমার ক্ষমা নেই। জয় সিগারেটে টান দেয়। ওসব কাটা ছাড়া দেখতে পারবে না তুমি। আচ্ছা, দেখতে যাব না ওসব। তোতা পাখিকে শেখানো বুলির মতো বলে অন্তু। জয় মেঝের দিকে ঝুঁকে বসে সিগারেটের আগায় টোকা দিয়ে জমাট ছাই ফেলে মেঝেতে। হামজার কল আসছে বারবার, তারা দুজন মরা বাড়ি যাবে, কত কাজ পড়ে আছে তাদের। অন্তু আস্তে করে উচ্চারণ করে, কেন? খানিক সময় নেয় জয়, তারপর বলে, রাজনীতি পুরাটাই একটা নীতির ভান্ডার ঘরোয়ালি। হোক তা দুর্নীতি অথবা সুনীতি, নীতি, তার মাঝে মেজর একটা নীতি কি জানো? জনগণকে কাবু রাখা। কিন্তু আমাদের দ্বারা কখনোই সম্ভব না জনগণের মন জিতে তাদের হাতে রাখা। তাহলে উপায়? কিন্তু হাতে তো রাখতে হবে। দীর্ঘশ্বাস ফেলল। ভয়, এটা কার্যকর। জনগণের মনে যতদিন আমাদের জন্য কলজে কাপা ভয় আছে, ততদিন আমরা আছি। ওটা পুঁজি আমাদের। তোমার ভেতরে তা নেই হয়ে যাচ্ছিল। বিদ্রোহী আর প্রতিদ্বন্দ্বীরা জানেন ভয়হীন হয়, তাই বলে কি এদের কাবু করার জায়গা নেই? থাকে এদের পরিবার। একটু থেমে বলে, আমি বলেছিলাম তোমার পরিবারকে আঘাত করতে দুঃখ পাবো আমি। অন্তিককে আঘাত করার সময় খারাপ লেগেছিল আমার। তোমার ভাবি গর্ভবতী, অসহায় মা, জেদ কি ভালো কিছু বয়ে আনে আরমিন? ঠোঁট একপাশে বাঁকা করে চেয়ে চেয়ে শব্দ করে মাথা দোলায় জয়। অন্তু মন্ত্রপুতের মতো মাথা নেড়ে দুপাশে মাথা নেড়ে সম্মতি দেয়। না, ভালো কিছু বয়ে আনে না, খুব খারাপ অব্দি যায়। আমি আমি আমার অপরাধগুলো সব গুলিয়ে ফেলেছি। মনে করেন তো পাপগুলো? মনে পড়ে না পাপ, তবে এত বড় বড় দাম যখন দিচ্ছি, কিছু তো করেছি। কি? তোমার ভয়হীনতা। হ্যান্ড প্রেসিং বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, হামজা ভাই আর আমার পথ একটা, গন্তব্য দুটো। বিষয়টা এমন, এক রাস্তার মিলিত মোড়ের ওপর লাগোয়া দুটো বাড়ি। আমি যাব একটাতে, হামজা ভাই অপরটায়। কিন্তু পথটা একটাই, একই স্থানে। সেখানে তুমি একটা ব্যারিকেড, হয় সেটা সরিয়ে দিতে হবে, নয়তো আধো ভাঙা করে পথ ক্লিয়ার করতে হবে। তোমার নিজস্ব দুর্বলতা নেই, কিন্তু তোমার ভাবি, মা, তাছাড়া অন্তিক আমার আর হামজা ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল।
রেপুটেশন বলতে তো কিছু আছে নাকি? এসব কি ঠিক করেছে? না, ঠিক করেনি। অন্তু চোখ তুলে তাকায়। এত হিংস্র মনে হয়নি কখনো আপনাকে। তুমি আমায় চিনোই কতটুকু? জয় ঠোঁট কামড়ে হাসে, আবার জিহ্বা বের করে ঠোঁট ভেজায়। আমি মূর্খ, নির্বোধ। ঠিক বলিনি? জয় হু হু হা হা করে হাসে। এই শব্দটা অবর্ণনীয়। আনমনে কেউ জোরে হাসলে ভৌতিক লাগে। জয় পারে। তার আনমনার চোখ ঠোঁটে ফেরে গা দুলানো হাসি, এটা তার বৈশিষ্ট্য। পাখির মতো ঘাড় নেড়ে ওদিক এদিক তাকায়। অস্থির চঞ্চল জয়ামির। সিগারেটটা ছুঁড়ে ফেলে ম্যাচের ওপর। গত রাতে এসে গোসল করেছিল সেই মাঝরাতে। খুন করে এসে গোসল করতে হয়? হামজার জন্য গরম পানি করতে দেখেছে রিমিকে। হামজাও গোসল করেছে। অন্তু ভাবে, তার মাথায় আবোল তাবোল ভাবনা আসছে। কে যেন ডাকছে। সে স্পষ্ট শুনছে, নাম ধরে ডাকছে ওকে। সারা দিলেই বলছে, মরে যা, যন্ত্রণা কমে যাবে। তোর মতো মেয়ের মরে যাওয়া খুব দরকার। অন্তু শুধায়, মরলেই সব যন্ত্রণা শেষ হয়ে যাবে? সে বলে, পাক্কা। তোর বাঁচার হকই তো নেই। তুই তোর বাপকে খেয়েছিস, নিজের পর্দা, কেরিয়ার, পরিবার, সম্মান, শান্তি, অবশেষে ভাইটাকে। সাথে কিছু অমানুষ শত্রুও লেলিয়ে নিয়েছিস নিজের পেছনে। একটা বাচ্চার বাপকে তার জন্মের আগে খেয়ে বসে আছিস। তোকে বাঁচার হক কে দিয়ে রেখেছে? তাহলে মরে যাওয়াই উচিত আমার। আলবাত তাই। জয়ের ড্রয়ারে অনেক রকমের মেডিসিন, ড্রাগস থাকে। কোনোটা ওভারডোজ হলেই তুই মুক্ত। তোর মতো নির্বুদ্ধদের বাঁচতে নেই অন্তু। মুক্ত হ, ব্যথা কমিয়ে ফেল। এত যন্ত্রণা গেলে এমনিতেও সুস্থ থাকবে না। সাদা পাঞ্জাবির উপর আলমারি খুলে নতুন আতরের শিশি বের করে পুরো শরীরে আতর লাগায় জয়। পাঞ্জাবির কলার টেনে বোতাম আটকায়। হাতে থাকা শিকলের মতো রিস্টলেস খুলে কালো ঘড়ি পরে গলার চেনটা পাঞ্জাবির গলার আড়ালে রাখে। মরাবাড়ি ভদ্র হয়ে যাওয়া উচিত। অন্তর নাকে আতরের ঘ্রাণ যেতেই পরিবেশ ভুলে অন্য টাইমলাইনে বিচরণ করতে শুরু করলো। সে দেখতে পায় সামনেই আমজাদ সাহেবের লাশ। চোখে সুরমা, গোলাপ জল ছেটানো হচ্ছে। আতর, কর্পূর ইত্যাদির গন্ধ আসছে। চট করে আমজাদ সাহেবের মুখটা বদলে অন্তিক হয়ে যায়। অন্তু কেঁপে ওঠে থরথর করে। তার জন্য হয়েছে সব। সে কি করে ফেলেছে? তার দুঃসাহস, তার লাগামহীন জবাব, তার আপোষহীন চিত্ত, ফলস্বরূপ মার্জিয়ার শুকনো মুখ অন্তুর বুকে চির ধরায়। ওই ছোট্ট জানটা যখন দুনিয়ায় আসবে, বাবাকে পাবে না। সে কি জিজ্ঞেস করবে না, কেন আমার বাবা নেই? মার্জিয়া কি বোঝাবে না, তোর ফুপুকে জিজ্ঞেস কর। কি জবাব দেবে অন্তু? অন্তুর মনে হয় সে বোধহয় তলিয়ে যাচ্ছে কোথাও। সে কি চেতনা হারাচ্ছে? না, এত দুর্বল তো না সে। প্রতিবাদ, বিদ্রোহ, সত্যের সন্ধান, অন্যায়কে অন্যায় বলা, আপোষ না করে রুখে চলা, এসব কি দিল তাকে? অভিজ্ঞতা। প্রকৃতি কিছু নিলে বিনামূল্যে নেয় না। এই তো অন্যকে কত শত অভিজ্ঞতা দিল। এসব কি টাকায় পাওয়া যায়? জয়ের অনেক অভিজ্ঞতা, তারও নিশ্চয়ই হারাতে হয়েছে। অন্তু ভাবে, এরপর জয় পশু হয়ে গেছে। অন্তু তাই হবে একদিন। চুপচাপ মানুষ মারতে হাত কাঁপবে না? মানুষকে গাড়ি চাপা দিয়ে খণ্ড খণ্ড করে এসে রাতে সে চুপচাপ শান্তির ঘুম ঘুমাবে জয়ের মতো? অন্তর আনন্দে বুক নেচে ওঠে। সে তো খালি শিখেছে মুখ চালাতে। ক্ষমতা আসলে চোখের চাহনিতে, হাতের অস্ত্র চালানোর ক্ষমতায়, দক্ষতায় নীরবে উপড়ে ফেলায়। অন্ত নিজেকে অভিশাপ দেয়, পুড়ে মরে যা তুই। সেবার মনে হয়েছিল এবার বুঝি কি না কি করে ফেলবে। তোর বাপ মরেছে, টাল হয়েছিল তুই, টাল হয়েছিস তুই। এবার দুনিয়াটা শাসন করে ফিরবি। তোর মতো মূর্খ আর জাহিরি লোকের তো মরে যাওয়া উচিত। মরে যা তুই। নিজেকে দেয়া অভিশাপ অন্তুর খুব পছন্দ হয়। সে হালকা হাসে। সে কেবল চায় জয়ের মতো বহুরূপী আর হামজার মতো শীতল হতে। পারবে? ওরা কথা বলে না, ওদের মুখ অচল, হাত ও মাথা সচল। অন্তুকে ঘরে আটকে রেখে জয় বেরিয়ে যায়। খুব সুন্দর দেখাচ্ছে জয়কে, ঠিক যেন শ্যামা রাজকুমার সাদা ভূষণে। খাঁটি বেনেদি পুরুষ লাগছিল। অন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করে, বাদের প্রতিবাদ করবি আর? অন্তুর মনে হয় আয়নার ভিতরে অন্তু সায় দিচ্ছে, ঘাড় নেড়ে বলছে, আমৃত্যু করে যাব। তাতে এ যান থাক বা যাক, এ মাথা নোয়ানোর নয়।
জুলুমকারীদের হাতে মেলানো নয়, মুখ বুজে অন্যায় সহ্য করা নয়। দুম করে ভরা পানির বোতলটা তুলে ছুঁড়ে মারে কাচের ওপর। ঝনঝনিয়ে ভেঙে পড়ে ড্রেসিং টেবিলের কাচ। এখন আর ওই অন্তুকে দেখা যাচ্ছে না। অন্তু জোরে জোরে শ্বাস ফেলে। সেই অন্তুকে বলে, আর কখনো আমার কাছে এলে জ্যান্ত পুঁতে রাখবো। এই তুই আর তোর নীতি, যা কেড়ে নিয়েছিস আমার কাছে, যেসব আমার গেছে। তোর তো এক ফোঁটা আঁচড়ও লাগেনি গায়ে। সমাজ তোকে কিছুই বলে না। তুই যে কত বেপরোয়া। তুই উজানের টানে বোতল উত্তাল সমুদ্রের বিক্ষিপ্ত আগুন ছড়া ঢেউ, তা কেউ দেখে না। অথচ তোর মোহে, তোর নির্দেশনায় আমি নিঃস্ব, আমি কাঙাল, আমি পাগল, আমি বোকা। অন্তু চিৎকার করে চুল টেনে ধরে। ছুটে এসে হাতের কনুইতে লেগেছে এক টুকরো কাচ। ফিনকে দিয়ে রক্ত বেরোলে অন্তু সুখের শ্বাস ফেলে। কার্যকর তো ভীষণ। মানসিক যন্ত্রণাকে ভুলতে শরীরের ব্যথা ভীষণ কার্যকর ঠেকল অন্তুর কাছে। ক্ষততে যে জ্বলুনি উঠেছে তা মানসিক যন্ত্রণা থেকে মনোযোগ সরিয়ে আনছিল। কোনো ব্যথাই অনুভূত হচ্ছে না। চোখ বুঝে আসতেই একটা দুধের বাচ্চা এসে মাথায় হাত রাখে অন্তুর। দেখতে অনেকটা আমজাদ সাহেবের মতো, চোখ দুটো অন্তিকের মতো। অন্তু চমকে উঠে। হামজা সাদা পাঞ্জাবির সাথে সাদা ধবধবে একটা টুপি হাতে নেয়। নাগরা জুতোটা পায়ে চড়াতে চড়াতে জয়কে বলে, জানাজা কয়টায়? দেরি হবে। জয় চামড়ার স্যান্ডেলের বেল্ট লাগায় না জীবনে, ওভাবেই বেরিয়ে যাচ্ছিল। কলার ধরে পেছনে টেনে আনে হামজা। থাপড়ে মুখের নকশা বদলে দেব শুয়োর। পাতল। বা পা দিয়ে মোড়া টেনে এনে ডান পা মোড়ার উপর রাখে জয়। হামজা ওর স্যান্ডেলের বেল্ট লাগিয়ে দিয়ে কষে একটা চাপড় মারে পিঠে। পিঠ ঘষতে ঘষতে ভেরিয়ে যায় জয়। হামজা ও জয় প্রধান প্রতিনিধিত্ব করলেও অন্তিকের লাশ দাফনের। অন্তিক জয় ও হামজার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছিল। শুধু এই কারণ হলে চলতো। এটাই তো শুধু কারণ না ওকে মারার। অন্তুর এত বাড়াবাড়ি মানা যাচ্ছিল না। বাড়িতে শত্রু ঢুকে ওর কারণে বাপ মাকে মেরে বেরিয়ে গেছে। বাইরের একতলা বিল্ডিং জ্বালিয়ে গেছে। পার্টির দুটো ছেলে মরেছে। কয়েকজন চিকিৎসাধীন। অন্তু খড়ের গাধায় লাগা আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল। জয়ের সাথে যা করে অন্তু সবই তো কানে যায় ওর। এমনকি স্বয়ং তাকেও তোয়াক্কা করে না মেয়েটা। সেদিন অন্তু মুস্তাকিনের কাছে বের হবার পর রাস্তায় যখন পলাশের লোক অন্তুকে ধরতে এলো, মাঝারে এসে ওকে রক্ষা করে বাড়ি নিয়ে গেছে। অন্তু গিয়েছে, কথাবার্তা বলেছে, আবার সেটা স্বীকার না করে চাবি চায়। চোখে ভয় নেই, জানের মায়া নেই, থাকার সম্ভাবনাও নেই। হামজা কত ধৈর্য ধরবে? রাবেয়াকে হামজা বলল, খালাম্মা, আরমিন আসলো না, পরে পাছে এসে দেখা করে যাবে। আপনারা গেলেও পারেন, নিষেধ নাকি? যান না কেন? রাবেয়া তখন শোকে বিহম্বল। মার্জিয়ার জ্ঞান থাকছিল না, বারবার দাঁত লেগে যাচ্ছিল। কথাটা শুনেও বিশ্বাস করল না মার্জিয়া, কথাও বলল না। হামজা ও জয়ের লাশ মাটি দিয়ে বাড়ি ফিরল মাঝরাতে। সেদিন কোথায় গেছিলে? হামজার প্রশ্নটা চরম শান্ত, জেনে শুনে প্রশ্ন করছে, তবুও মুখটা আন্তরিক। অন্তু খানিকক্ষণ চুপ থেকে বলে, ঝন্টু কাকার ছেলে মাছার নিয়ে গেছিল। তুমি গেলে? তো কি মারামারি করার ছিল রাস্তায়? তাছাড়া সে উপকার করেছিল আমার, কৃতজ্ঞতা কাজ করছিল তখন। হামজা মসৃণ হাসল। এক হাতে সে জয়ের চুলে হাত বোলাচ্ছে। পায়ের ওপর পা তুলে বসা, কালচে খয়েরি ফতুয়ার সাথে সাদা পাজামা, অভিজাত দাম্ভিক চেহারা, ঘরে পড়ার কালো চামড়ার স্যান্ডেল। নেতাগিরি মানায় হামজার সাথে বেশ। অন্তু মুচকি হাসে। আপনার হাসি সুন্দর মেয়র সাহেব, যে কেউ বিভ্রান্ত হবে এতে। জয় হামজার কোলে শুয়ে পা তুলে দিয়েছে সোফার মাথায় নকশার উপর। সে টিভি দেখছে, ইংরেজি সিনেমা চলছে, হরর সাইফাই মুভি, প্যান্ডোরাম, ভয়ানক সব সাউন্ড দৃশ্য। সে চোখ বড় করে গিলছে। অন্তর কথা শুনে ঘাড় ফেরালো। এ চেঙ্গি, এই মুখ সামলে, তোর ভাসুর লাগে, মানিস বা না মানিস খারাপ নজর দিবি না, আমি জীবিত এখনো। অন্ত জবাব দেয় না। অনুশোচনা বা আফসোস শব্দ দুটো এ বাড়িতে বড়ই অকার্যকর। নিজের বাপ মা মরার যে মানুষের চোখে অল্প একটু কাতরতা পরিলক্ষিত হয়নি, শুধু ভেতরে পড়েছে বোধহয়, তাদের কাছে আশা করতে নেই শোক। অন্তু আজকাল চেষ্টা করে সেরকম হতে। হামজা বলল,
এরপর ঝন্টু সাহেব জিজ্ঞাসা করলেন, সীমান্তকে এই বাড়িতে মারা হয়েছে কিনা? হুঁ, ভ্রু উঁচিয়ে মাথা নাড়ে হামজা। আমি বললাম, আমার সামনে। বলে দিলে? হামজা হেসে ফেলল। গম্ভীর মানুষ হুটহাট হাসলে ভালো লাগে না ভয়ানক? অন্তু হাসল না, মুখের আকৃতির একটুও পরিবর্তন হলো না। সে বলল, হ্যাঁ, বলে দিলাম। আব্বু কি বলতো জানেন? বলতো, অন্তু, সবচেয়ে সস্তা পাকস্থলী কোন প্রাণীর বলতো? আমি ভাবতাম সেই প্রাণীর পাকস্থলী বোধহয় বাজারে খুব অল্প দামে বিক্রি হয়। অনেক খুঁজেও না পেয়ে বলতাম, তুমি বলো আব্বু। আব্বু বলতো, যাদের পাকস্থলী অন্যায় সত্যকে হজম করে ফেলতে পারে ভেতরে। এরপর আমিও শিখলাম, আমার পাকস্থলীকে দামি বানাতে হলে অন্যায় সত্যকে উগরে দিতে হবে। তবে এখন আমি ভয় পাই, আর এসব করব না। ভয় পাও? দাঁতে জিহব্বা ঠেকায় হামজা। অন্তু হাসে। পাই তো, আপনাকে পাই, জয়ামিরকে পাই। পাবো না কেন বলুন? এইটুকু বয়সে শুধু কথা বলে যত বড় বড় পর্যায়ে শত্রু কামিয়েছে আমি, আপনারা এতদিনের রাজনৈতিক জীবনে কামাতে পেরেছেন। তাই সেসব বাদ, আমি ভালো হয়ে যাব। আর দু একটা ভাই থাকলে না হয় রিস্ক নিতাম, আর নেই। এবার এবার বা কার পালা আসবে? তার চেয়ে চুপচাপ মেনে নেয়া কি ভালো না? ওখানে তারপর কি হলো? ঝন্টু সাহেব বললেন, তুমি সাক্ষী দেবে? আমি বললাম, এরপর আমায় বাঁচাবেন আপনি? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তুমি শুধু প্রত্যক্ষদর্শী সাক্ষী নও, বরং ওই বাড়ির বউও। আরো অনেক কিছু জানো ওই বাড়ির ব্যাপারে। সেই সব বলবে। এর বদলে ঝড়ঝাপটা আসবে, আমি সামনে নেব। জয় এই পর্যায়ে চট করে বলে উঠল, সমুদ্রের নাতি আমার। আমার বউ সাক্ষী দিলে বেটা শালারা একেবারে আমার বালগুলো ছিঁড়ে বোঝা বেঁধে ফেলতো। শালা অ্যাবর্টেড। অন্তু বলল। আমি হেসে বললাম, ওদের হাত থেকে নিজেদের সামলাতে পারছেন না, নিজের ভাগ্নিকে সামলাতে পারলেন না, এখন মরে গেছে, তবুও কোনো প্রমাণ পেলেন না, আমাকে সামনে নেবেন? ঝন্টু চাচা খুব অপমানিত বোধ করেছিলেন বোধহয়, কিন্তু কিছু বললেন না। এতে খালি আমার একটা উপকার হলো, আর একটা নতুন শত্রু জোগাড় হলো। জয় হু হু করে হেসে ওঠে। হামজা হামজা কপালে হাত চেপে নিঃশব্দে হাসল। অন্তু উদাস হবার ভান ধরে বলল, নিজেকে আজকাল মাফিয়া মনে হয়। ওদেরও মনে হয় না একসাথে এত শত্রু পাড়ি দিতে হয় না, শুধুই আমার মুখের জন্য। স্যাহ। রিমি কিছু নাস্তা আর শরবত দিয়ে বসলো পাশের সোফায়। অন্তু চুপচাপ চেয়ে থাকে জানলার বাইরে। আনমনা দৃষ্টি, চোখ দুটো খোলা হয়ে আবার পরিষ্কার হয়। সে কেমন নাটকবাজ হয়ে যাচ্ছে। বুকে পাথর চেপে ঠোঁটে হাসা সহজ না। এটা তার জন্য সুবিধার হবে নাকি ক্ষতিকর? হামজা বাড়ি ফিরতে রাত হয়। জয় বাড়ি ফিরেছে বিকালে। গোসল করে বের হলে রিমি ঘরে খাবার দিয়ে এসেছে। অন্তু তুলির ঘরে ঢুকলো। তুলি মরার মতো বিছানায় পড়ে থাকে। আজকাল কোয়েলের সবটুকু যত্ন তরুর। তার কাছে প্রায় রোজই ইন্টিগ্রেশনে আসে তদন্ত সংস্থার লোকজন। তারা যখন তুলির সাথে হওয়া ঘটনা শুনল, এরপর থেকে সন্দেহ জোরালো হয়েছিল যে ও অথবা এ বাড়ির লোকই সীমান্তর খুনটা করেছে। কিন্তু আজ কদিন দেখা যায় লোকজন আর আসে না। গতরাতে শোনা গেল হামজা তার এক পার্টির গুপ্ত কালপ্রিটকে সীমান্তর খুনি সাজিয়ে আইনের আওতায় দিয়ে দিয়েছে অলরেডি। আর ফাঁক নেই তাকে সন্দেহ করার। কালপ্রিট স্বীকার করেছে সে সীমান্তকে খুন করেছে। পুরনো শত্রুতার জেরে কেস ডিসমিস। ঝন্টু সাহেব ক্ষমতা হারানো এক দ্বারকাক। মাঝার শুধু ফনা তোলা সাপের মতো ফুঁসে বেড়াচ্ছে চারিদিকে। এখন কেস চলছে বাপ মা মরার। হামজা খুব লড়ছে, নয়তো সন্দেহ করে বসবে পাবলিক। বাপ মার খুন হলো, তবু থানা কাচারিতে দৌড়াদৌড়ি নেই। সে দৌড়াচ্ছে, অথচ কালপিটকে সে জীবন থাকতে পুলিশের হাওলা করবে না। তাকে তার প্রয়োজন, জয়ের প্রয়োজন। অন্তু তরুকে ডেকে নিয়ে বারান্দায় এসে বলল, আমার একটা উপকার করবে? কেন করব তোমার উপকার? গম্ভীর মুখে তরুকে একটুও মানায় না। অন্তু হাসল মৃদু। অকারণে। তরু চুপ। সে চারিদিকে দেখছে, জানছে অন্তু সেই লুব্রিকেন্ট যে আশায় এবারের বন্ধ জানালার মরিচা ধরা সিটকিনিগুলো একে একে খুলতে শুরু করেছে। অন্তু বলল, আমার সাথে যাবে? কোথায়? আমি কোনো খারাপ বা ক্ষতিকর জায়গায় যেতে পারি বলে মনে করো তুমি? হেয়ালি করবে না। আচ্ছা, করব না। তরু দাঁড়ালো না, ভেতরে চলে গেল চুপচাপ।
অন্তু ওভাবেই দাঁড়িয়ে থাকে, ঘাড় ফেরায় না। তরু বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, দ্রুত তৈরি হবে, হাত ধুয়ে নেই আমি। আলতো হাসি অন্তু। এই বারান্দা থেকে বাড়ির পেছন দেখা যায়, বিশাল ডোবা ওই সামনে, কালো কাদামাটি বেশি তাতে পানির চেয়ে। হামজা ও জয়কে দেখে আন্দাজও করা যায়নি ওরা এত গভীর। ছিচকে রসিক আর অল্প স্বল্প দাপুটেই লাগতো কেবল। জয় খাচ্ছিল, কোয়েল বারবার প্লেটের উপর হাত চালাচ্ছে। আমার চলকেট দিয়ে তারপর খাও। জয়, ও জয়, 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 আমার কথা শোনো। জয় এতক্ষণে মাছের কাটা বেছে একটা মিশন কমপ্লিট টাইপের ভাব নিয়ে তাকালো কোয়েলের দিকে। ক সমুদ্রের চিংড়ি, ক কি সমস্যা তোর? ওই ভাবি শালির মেয়েকে বলি আমি বাঙালি, তবে মাছে পাতে না। ও শালি, আমারে মাছ দিয়েন না, মাছের বালটা আমি বাঁচতে পারি না, আমারে দিয়েন না। ভাতের নিচে পানি উঠে বন্যা হয়ে যাচ্ছে, তবুও মাছের কাটা বাছা শেষ হয় না। কোয়েল জোরে করে খামচি দিয়ে ধরল জয়ের হাত। আমার চলকেট দাও। বাংলা ভাষার সাথে জুচুরি করিস বেমান? তোর তো দেশদ্রোহিতার শাস্তি হওয়া উচিত। চলকেট কি? চকলেট। বল মামা। ও থুক্কু, আমাকে তো আবার কেউ বালের দামটুকুও দেয় না। কজে জয়, চকলেট দাও, চকলেট। অন্তু রুমে ঢুকতে ঢুকতে শুধরে দিল, চকলেট কোনো বাংলা শব্দ না। দেহ, আরেক বেইমান হাজির। এ আবার দেশের সাথে না, স্বয়ং ঘরের স্বামীর সাথে বেইমানি করা বেইমান। অন্তু কিছুক্ষণ এমনভাবে ইতস্ত করল যেন সে বাড়িওয়ালার কাছে চুরি করার অনুমতি চাইবে। জয় বলল, এমনিতে তো মুখ হাওড়ার ব্রিজের মতো, এখন এমন লাউডোগা সাপের মতো কুচকে যাবার কি হলো? কি সমস্যা? আমার কিছু টাকা লাগবে। অন্তুর টাকা চাওয়ার এই কঠিন সংকোচ দেখে জয়ের একটু হাসিই পেল। তাছাড়া আজ তার মনটাও ভালো। জিজ্ঞেস করল, কি দরকার? সব দরকার বলা যায় না, ফার্মেসির দোকান তো আছে আশেপাশে না? আমাকে বলো, আমি এনে দিচ্ছি, অথবা কাউকে দিয়ে আনিয়ে দিই। তা যদি হতো তো করতাম নিশ্চয়ই। টাকা দেবেন কিনা? তোমার এই টাকা পয়সা দিয়ে পুষিয়ে আমার কি লাভ? লস প্রজেক্টে মাল ঢালতেছি। অন্তু কথা বলল না। জয় সোফার উপর উড়িয়ে ফেলে রাখা প্যান্টের দিকে ইশারা করে বলে, ওখান থেকে নাও। মাত্র 20টা টাকা অন্তু বের করে নেয় হাতে। তবুও মনে হলো তার হাত কাঁপছিল, শিরশির করে কাঁপছিল, চোখে মুখে অন্ধকার নেমে এসেছিল। অন্তু যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় মনোযোগ সহকারে খাবার মাখাতে মাখাতে বলল, বাপের বাড়ি যাচ্ছ? অন্তু পেছন ফিরল, অকপটে বলল, হ্যাঁ। জয় চোখ তুলে তাকায় না। অন্তু বেরিয়ে যায় চুপচাপ। জটিল এক সম্পর্ক রেখার ওপর দৌড়ে কতদূর পৌঁছা যায়? মানুষের জীবন পরিণতিতে নিশ্চিতভাবে মৃত্যু দাঁড়িয়ে, কিন্তু সম্পর্কগুলোর। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের 43 নম্বর পর্ব। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 44। অন্তুদের বাড়ির গলিটা ঢালাই রাস্তা, দুপাশে সারি সারি বাড়ি। তরু চুপচাপ হাঁটছিল। অন্তু বলল, তোমার কি খারাপ লাগছে? আগে বললে কি হতো যে বাপের বাড়ি আসছো? অন্তু মুচকি হাসল, হাসিটা মিথ্যা। অন্তুর চোখে মুখে নিদারুণ এক অস্থিরতা। এই গলিটা, এই সেই গলি, সেই পাড়া। আজ পাড়ার লোকেরা দেখছে সে ননদের সাথে বাপের বাড়ি আসছে। অন্তুকে দেখে এক মাঝবয়সী মহিলা থামলেন। কিরে চেংড়ি, ভাই মরল, দেখলাম না তো তোরে, আসিস নাই? অন্তু কিছু না বলে কেবল মুচকি হাসল, হাঁটা থামল না। তার শরীরে বোরখা নেই, সালোয়ার কামিজ, চওড়া ওড়না শরীরে জড়ানো, তবু নিজেকে নগ্ন লাগে, মনে হয় শরীরটা খোলা। বোরকা ছাড়ার পর হাতে গুনে 2-1 বার বাইরে বেরোনো হয়েছে। নীরবতা ভেঙে কঠিন এক প্রশ্ন করে তরু, হ্যাভ ইউ বিন রেপড বাই জয় আর্মিন? আশ্চর্যজনকভাবে অন্তু হাসল। যদি বলি তার চেয়েও বড় কিছু, মানবে? তরু তাকিয়ে রইল। অন্তু বলল, ধর্ষিত হয়ে বদনাম হলে সান্ত্বনা থাকে, কিন্তু মিথ্যা অপবাদ কতটুকু সয় তরু? তরু কথা বলতে পারল না। অন্তু জিজ্ঞেস করে, তুমি কি তোমার মায়া হারিয়েছে তার প্রতি? জানি না, তবে সামনে যেতে কেমন গা গুলিয়ে আসে আজকাল, অপ্রস্তুত বোধ করি। কেন তা ভেবেছি, উত্তর পাইনি। আর কত দূর? সামনেই। বাড়িটা আর বাড়ি নেই, পুরনো মর্গের মতো গা ছমছম নিস্তব্ধ যেন,
প্রাণের অভাব। হু হু করে কান্নার আওয়াজ আসছে। অসময়ে রাবিয়ার নামাজে বসেছে। অন্তু রান্নাঘর দেখলো। মনে হলো কমপক্ষে 2 দিন কোনো রান্না হয়নি। ঘরবাড়ি মাকড়সার জালের দখলে। জানালাগুলো কতদিন ধরে বন্ধ। কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমজাদ সাহেবের ঘরটার দিকে চোখ যেতেই অন্তুর বুকটা সজোরে ছলাৎ করে লাফিয়ে উঠল। পুরো শরীরটা ঝনঝন করে কেঁপে উঠল। অন্তু পা থমকে দাঁড়িয়ে পড়ে সেখানেই। চোখ ফেটে পানি এসেছে। তা ততক্ষণ টের পেল না, যতক্ষণ না ঝরঝর করে ঝরে পড়ল সেগুলো। সাহস হয় না অন্তুর ওই ঘরে ঢোকার। বোঝা গেল রাবিয়া ওই ঘরে যান না। হয়তো শূন্যতা সহ্য হয় না। অন্তু আস্তে করে ওখানেই মেঝের ওপর বসে চেয়ে থাকে ঘরটার দিকে। সেই ফতুয়া শার্ট ঝুলছে আলনায়। ওই তো জায়নামাজটা। টুপি কোথায়? টুপিটা রোজ হারাতো। অন্তুকে তা খুঁজে দিতে হতো মসজিদে যাবার আগে। আব্বুর মশারিটাও বাঁধা হয় না কতকাল। অন্তু নিজেকে সামলাতে পারে না। কতদিন কতকাল নাকি প্রথমবার এত জোরে চিৎকার করে কেঁদে ওঠে অন্তু। ইটের দেয়ালে কাঁপন ওঠে সেই কান্নায়। সব তার পাপ, তার কর্মের ফল। এই অবধি যা সব হারিয়েছে সবই নিজের দোষে। হুড়মুড়িয়ে সেখানে আসেন রাবেয়া। মার্জিয়া কাছে আসে না, দূরে দাঁড়িয়ে দেখে। তরু এসে ধরে অন্তুকে। বিকেল হয়ে আসছিল, অথচ অন্তু যাবার নাম নেয় না। তরু বলতে পারছিল না, তার জিভ সরে না অন্তুকে বলতে, চলো ফিরতে হবে। মার্জিয়ার পেট উঁচু হয়েছে খানিক। রাবেয়া চেয়ারে বসা। মার্জিয়া বিছানায় পা ঝুলিয়ে বসলে অন্তু আলগোছে বেছের উপর ঠেসে বসে। থরথরে গলায় ডাকে, ভাবি। মার্জিয়া তাকায়, নিষ্প্রভ দৃষ্টি তার। বদমেজাজ বা করকরে দৃষ্টি নেই আর। আমি কি ক্ষমা চাইবো আপনার কাছে? তাতে তোমার ভাই সামনে এসে দাঁড়াবে আমার সামনে অন্তু? ঠিক ছোট্ট বাচ্চার মতো অবুঝ শোনায় মার্জিয়ার কথাটা। কঠিন ভালোবাসার স্বামী মার্জিয়ার। বয়স কত হবে? 25। ভরা জীবন যৌবন, পেটে প্রথম সন্তান। সে নাকি বিধবা, মানা যায়? আপনি আম্মাকে নিয়ে কুষ্টিয়া চলে যান। মার্জিয়া চুপ করে থাকে। অন্তু বলে, ওখানে ব্যবস্থা আছে? আমুর থাকার জায়গা হবে? অন্তু ডাকে, ভাবি, ডাক্তারের কাছে যাবেন? আমার হাতে সময় নেই। আপনারা আগামীকাল সকালের গাড়িতে কুষ্টিয়া রওনা হবেন। আমি টুকটাক জিনিস বেঁধে দিয়ে যাচ্ছি। আপনি খান না কতদিন? আমার পাপের শাস্তি আমি পাচ্ছি, পাবো চিরকাল, পেতে থাকবো। ও নিয়ে ভাববেন না, কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেবেন না। অন্তু পায়ে হাত রাখে। মার্জিয়া চমকে ওঠে। অন্তুর ধারা এমন কাজ অবিশ্বাস্য, অথচ আজ চট করে ফেলেছে। অন্তু হাত ছড়ায় না, দুহাতে মার্জিয়ার পা ছুঁয়ে বলে, ওই ছোট্ট জানটাকে ভালো রাখবেন ভাবি। আমি কথা দিচ্ছি আপনাকে, শুধু আপনার স্বামী ছাড়া একদিন আপনাকে সবকিছু দিয়ে ভরিয়ে দেব আমি। আমার ওয়াদা রইল আপনার কাছে। আপনার ছেলে থেকে শুরু করে আপনার লাইফ টাইম রেসপন্সিবিলিটি আমার। শুধু কিছুটা সময় দিন আমায়, আর নয়তো মেরে ফেলুন। কিন্তু আমি মরলে উকিল হবে কে? বেঁচে থাকার চেয়ে বড় কথা হলো উকিল হওয়া। আব্বু রোজ তাগাদা দেয়, ধমকে যায় এসে। আমার নামের আগে অ্যাডভোকেট লাগাতে হবে তো। এই জন্য মরতে পারছি না। আপনি একটু সুযোগ দিন আমায়, কেমন? মার্জিয়ার চোখ ভরে উঠলে পানি গড়ায় না। কোনো কথাও বলে না সেই বদমেজাজি মার্জিয়া। অন্তু রান্নাঘরে যায়, রান্না বসায় চুলায়। তরু কি ভেবে কি করলো কে জানে। সে আন্দাজ করে অধিকাংশ প্রয়োজনীয় জিনিস গুছিয়ে ফেললো বড় বড় কয়েকটা ব্যাগে। অন্তু রান্না করছিল। তরু থালা বাসনগুলো ধুয়ে ফেলল। রাবেয়ার সাথে অনেকক্ষণ বসে কথা বলল। মার্জিয়াকে সান্ত্বনা দিল। সন্ধ্যার পর দুজন যায় পাশের বাসের টিকিট কাটতে। টাকা দিলেন রাবেয়া। জয়ার কাছ থেকে আনা 20 টাকার অবশিষ্ট 10 টাকা তাদের এবারের গাড়ি ভাড়া গেল। সব ঋণ মুক্ত। রাবেয়ার কাছে জমি বিক্রির বেশ কিছু টাকা এখনো গচ্ছিত আছে। তা নিয়ে মার্জিয়ার মায়ের বাড়িতে গেলে খুব একটা অসুবিধা হবে না। অন্তু নিজ হাতে জোর করে মার্জিয়াকে খাওয়ালো। রাবেয়াকে খাইয়ে দেবার সময় অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন রাবেয়া। মায় হয়ে গেছিস আমার? মা কি মেয়ের স্বামী ছেলে সুখ কেড়ে নেয় আম্মু? অভিশাপ বলো, অভিশাপ। রাবেয়া অন্তুকে জড়িয়ে ধরে এত কাঁদলেন। তা দেখে তরু এখন যে শব্দ করে কেঁদে ফেলল। খুব লজ্জা পেয়েছিল মেয়েটা,
পরে, অথচ কেন যেন বুক ফাটছিল। অন্তু বলল, আমা, রোজ নামাজে দোয়া করো তো তোমার অভিশাপের জন্য। একা থাকবো, বুঝতেই পারছ। কবে দেখা হবে জানি না, তবে হবে আবার ইনশাল্লাহ। ফোন করব আমি রোজ। আমজাদ সাহেবের একটা জিনিসও নিতে দিল না অন্তু। মাঝে মধ্যে আসবে তো আব্বুর ঘরে। ঘরটাতে 3টা তালা মারল। কেউ যদি হামলা করেও ওই ঘরে আগুন না লাগা অব্দি কোনো ক্ষতি যাতে না হয়। নিজের ঘরের দিকে তাকিয়ে হাসলো অল্প। ভুলে গেছিস আমায়? অনেক পর হয়ে গেছি আমি। যদি কখনো ফিরে আসি স্থায়ীভাবে, আবার তোর বিছানায় গা ছেড়ে দেব ইনশাল্লাহ। নিজের বই খাতা সব বেঁধে সাথে নিল। পথে তরু জিজ্ঞেস করলো, এখন কোথায় যাচ্ছি আমরা? তালা চাবির দোকানে। তালা কিনবে? তালা তো মারলে আর নেই। ওনারা তো সকালে বের হবে। একটা চাবির নকল বানাবো। মানে? রিমি ভাবি গতরাতে একটা চাবি দিয়েছে। তরু চেয়ে রইল অনেকক্ষণ, তারপর আস্তে করে বলল, স্টোররুমের চাবি তাই না? গিয়েছো কখনো সেখানে? গোডাউন তো ওটা, লোহা ইস্পাত ইত্যাদি থাকে। আমি যাইনি কখনো। অন্তু মোড়ে এসে রাস্তা পার হবার জন্য তরুর হাতটা চেপে ধরল। আজ খুব দক্ষ পথচারীর মতো সেই কাউকে হাত ধরে রাস্তা পার করলো। তরু জিজ্ঞেস করে, আমায় নিয়ে এসব করছো? ভয় করছে না? ভরসা করো। অন্তু আনমনে হাসে। অভরসার কিছু তোমার চোখে কোনোদিন দেখিনি আমি তরুনিধি। আমার একটা বোন থাকলে তোমার মতো হতো। জয় সকাল সকাল বেরিয়েছিল ক্লাবে। পৌরসভায় যাবার আগে হামজা কল করে খানিক ঝাড়ল বাড়ি ফেরার জন্য। সে ফিরল দুজনকে সাথে করে। তাদের টানতে টানতে দোতলায় নিয়ে আসছে। আয়, আজও নিশ্চয় আমার শালিরা আমার পছন্দের কোনো মাছই রান্না করে রেখেছে, তোরা খেয়ে যাবি, আয়। ব্রাশ তখনও হাতে। ব্রাশ করতে করতে সকালে শহর ঘুরে আসা পুরনো অভ্যাস তার। টানতে টানতে এনে ডাইনিং রুমে ওদের দাঁড় করিয়ে ডাকে, ভাবি, আরমেন, খেতে দে। তরু, কইরে কইরে তোরা সব? এ যা বস টেবিলে, আমি হাত মুখ ধুয়ে আসি। বাথরুমে ঢুকে মুখে চোখে পানি দিতে গিয়ে লুঙ্গির তলা ভেজে গেল। আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটু রোগা লাগলো। শুকিয়ে গেছে শরীরটা। এমনিতেই ছিমছাম লম্বু গরম দেহের, তার উপর আরো শুকনো লাগছিল। আয়নার দিকে তাকিয়ে বলে, হরি রে হরি, সবাইকে বানাইলা মোটা তাজা, আমারে বানাইলা খড়ি। হামজা জয় ছেলে দুটো সব একসাথে বসে হুড়পাড় করে খেল। হামজা বলল, তোকে একবার থানায় ডাকা হয়েছে, গিয়ে দেখা করে আসিস। দেখ, আমি একা যেতে পারবো না। তো চল, কিছু লোক ভাড়া করে দেই সার। বাঁকা চোখে তাকায় জয়, হুমকি দেয়, আমি যদি এখন ঝুল ফেলে তোমার সাদা পাঞ্জাবি নষ্ট করে দেই? না চাইতেও হেসে ফেলল হামজা। স্নেহ ভরে খানিকক্ষণ জয়ের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, বয়স কত তোর? বড় হবি না? প্লেটে একটা মাছ তুলে দিয়ে সেটার কাটা বেছে দিয়ে বলল, এবার খা। যদি আসল সমস্যা কাটা বাছাই হয়, তাইলে সমস্যা শেষ, এবার মাছ খা। জয় খানিকক্ষণ তাকিয়ে থাকে হামজার দিকে, চট করে বলে, আজ কি বার? মঙ্গলবার। মঙ্গলবারে মাছ খাই না আমি। হামজা হাসে, দুম করে একটা মারে জয়ের পিঠে। উঠতে উঠতে বলে, আজ 2-3টা বোতল আনিস, ছাদে বসবো রাতে। তেরার মতো বলে জয়, পারবো না। লাথিটা ঠিক গাড় বরাবর মারবো। মুখ খারাপ করায়েন না ভাই, গম্ভীর হয়ে বলে জয়। হামজা জয়ের কপালের দাগে হাত ছুঁয়ে জিজ্ঞেস করে, ব্যথা আছে? ওভাবে একটু হাত বুলাতো, ভালোই লাগতেছে। নিচে হট্টগোল শোনা যাচ্ছিল। জয় এগিয়ে গিয়ে গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, কিরে মিনাজ, কি সমস্যা? ভাই, চাঁদা নিতে আইসে কারা জানি। ওয়ার্কশপে চাঁদা? তো আবার এই ওয়ার্কশপে? কি দ্বারা আইসে? পাগলা থাপাইছে নাকি তারে? চিনি না ভাই, চাঁদা চাইতেছে। চাঁদা ওর শেঠার মধ্যে ভরে দিচ্ছি আমি, আসতেছি দাঁড়া। ধূপ ধূপ করে সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় জয়। হামজা পিছে পিছে যায়। রাত 1:45টায় বাড়ি ফিরে আর খেলো না জয়। অন্তু জিজ্ঞেস করে, এখন নিশ্চয়ই গিলতে বসবেন? ছাদে যাব, ভাই বসে আছে। মদের বোতলের কর্ক খুলে কিভাবে? 1 শট মারবে নাকি ঘরওয়ালি? না, হারাম। খেটে ইস্তেকবার করে তবা করে নিও। ঠোঁট বাঁকিয়ে চোখ টিপ মারে জয়।
অন্তু জিজ্ঞেস করে, সাথে কিছু স্ন্যাক্স টাইপের কিছু নেবেন? জয় ভ্রু উঁচিয়ে তাকায়, খুব কাছে এসে দাঁড়িয়ে ঝুঁকে আসে অন্তুর দিকে। অন্তু যতটা পিঠ বাঁকালো ঠিক ততটা ঝুঁকে 1 ইঞ্চি দূরত্ব রেখে ফিসফিস করে বলে, চোরের বাণী মিষ্টি হয়, ভক্তিতে ভরপুর হয় ঘরওয়ালি। এনিথিং রং? অন্তু ছিটকে সরে দাঁড়িয়ে বলল, আপনাদের বিরোধিতা করার সাধ্যি আর কোথায় আমার? তার চেয়ে বরং মেনে নিয়ে বেঁচে থাকা ভালো না? বাড়ি ফাঁকা তোমাদের, ওরা আবার মেনে নিয়ে কোথায় গেল? অন্তু একদৃষ্টে তাকিয়ে হাসে, আপনি খুব শিয়ানা জয় আমির। জয় কপাল উঁচিয়ে বলে, আর তুমি? গর্ধব। দুপাশে মাথা নেড়ে অন্তুর কথার বিরোধিতা করে বলে, কোথায় গেছে ওরা? আমাকে বলেনি, শুধু বলল দূরে কোথাও চলে যাবে, যেখানে আমার মতো মেয়ের মুখ না দেখতে হয়। জয় হু হু করে হেসে উঠল। আচমকা হাসি থামায়। অন্তুর গলাটা ঘরমাক্ত হালকা, ওড়নাটা বুকের উপর পড়ে থাকলেও গলার নিচ থেকে বুক অব্দি উন্মুক্ত। চিকন একটা স্বর্ণের চেন মসৃণ গলাকে নেশাদ্রব্যের মতো করে তুলেছে। সেই নেশার জয়ার নিঃশ্বাস ভারী হলো। ঠোঁট ফাঁক করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে। নজর সরিয়ে অন্তর হাত থেকে বোতল দুটো নিয়ে চট করে চটপটে পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। অন্ত চিন্তিত মুখে পায়চারি করছিল ঘরে। খানিক বাদেই জয়কে ফিরে আসতে দেখে চমকে উঠল। অস্বাভাবিক লাগছিল জয়কে দেখতে। এদিক ওদিক পাখির মতো তাকাতে তাকাতে জিজ্ঞেস করে, আমি কাছে আসি, তা তুমি চাও না? না। হ্যাঁ, অকপট স্বীকারোক্তি। আমি কি তোমার চাওয়ার ধারধারি? এসব ম্যানার্স আমার সাথে পোষায়? হাঁপানোর মতো শ্বাস ফেলে জয়, চোখে মুখে আবেদন। অন্তু আতঙ্কিত চোখে পিছিয়ে যায় কয়েক কদম। আচমকা হাতটা চেপে ধরে টেনে আনে জয় ওকে। জোরে জোরে শ্বাস ফেলে আদেশ করে, শার্টটা খুলে দাও। জয়ের রোজকার এই অভ্যাস, ঘরে ঢুকে প্রথমে বলবে শার্টটা খুলে দাও। অন্তু কোনোদিন মানে না সেই কথা, কিন্তু আজকের বলাটা আলাদা শোনায়। মাতাল হয়ে ফিরলে সে যে অন্তুর কাছে আসার চেষ্টা করে না এমন নয়, কিন্তু খেলে খায় অতিরিক্ত। জবরদস্তি করার বিশেষ শক্তি থাকে না ভেতরে, ঘুমে ঢলে পড়ে। অন্তুর মনে হলো আজ বুঝি নিস্তার নেই। জয় আবার বলে, শার্টটা খোলো কুইক। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জয় আতঙ্কিত, জয় আকস্মিক অন্তুর খোলা ঘাড়ের ওপর মুখ থুবড়ে পড়ে, দুটো চুমু খায় সেখানে। অন্তুর চুলের পেছনে হাত দেয়, আলতো করে আঙুল নাড়ায় সেখানে। গায়ের অনেকটা ভার অন্তুর উপর ছেড়ে দিয়ে বলে, শরীর ভালো লাগছে না, মনটাও। আজ হয় ওভারডোজ অ্যালকোহল, নয় তুমি। মনটা তোমাকেই বেশি টানছে ঘরওয়ালি। জয়ের আজকের ছোঁয়া নমনীয়, অথচ অন্তুর শরীরে যেন বিষ প্রবাহিত হয়ে শিরা উপশিরায় পৌঁছে যাচ্ছিল। হুট করে ভাবে, সে তো বিবাহিতা মেয়ে। জয়ই হোক, জয় যদি এই জয় না হয়ে একটা স্বামী জয় হতো, সে কি এই সুন্দর স্পর্শগুলোকে অনুভব করতো না, সায় দিত না? ততক্ষণে ঘেন্নারা অন্তর লোমকূপগুলোতে খোঁচা দেয়, শিউরে ওঠে তীব্র আক্রোশ আর বৈরাগে। বোতলের কর্কটা কেমন এক কায়দায় যেন এক হাতে খুলে ফেলে। একটা শব্দ হয়, বুদবুদ আকারে অনেকটা কোমল পানীয় মেঝেতে ছিটকে পড়ে ছোট হুইস্কির বোতলটা থেকে। অন্তু সেটা কেড়ে নেয়। বোতলগুলোর মাঝে কোনোটাতে ডায়াজিপাম ড্রাগ মেশানো আছে, রিমি মিশিয়েছে, আবার কর্ক আটকেছে। আজ আর পরিকল্পনা সফল হবে না বোধহয়। জয় মুখ তুলে চায়, অসভ্যর মতো হাসে। তুমি কে চাচ্ছ ইনডাইরেক্টলি? মদ না তুমি, তুমি না মদ। হাহা করে হাসে। অন্তু জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, কোনোটাই না, বসুন বিছানায়। চোখ মুখ বসে গেছে আপনার। রাতে আজকাল কোথাও থাকছেন, সকালে ফিরছেন, কি হয়েছে? লম্বা শরীরটা অল্প কুঁজো করে লুঙ্গি উঁচিয়ে ধরে খাটের কাছে এগিয়ে গিয়ে ধূপ করে শুয়ে পড়ে। অর্ধেকটা পা ঝুলে থাকে মেঝের দিকে। চোখ বুঝে বলে, এভাবে কথা বলনি কখনো আমার সাথে তুমি। কি করব, ঘেন্না লাগে যে। হাসে জয়। জায়েজ। যখন হাসে তখন সারাক্ষণ ঠোঁটে হাসি থাকে। বিরক্ত হয় অন্তু। সোফায় বসতে যাচ্ছিল, জয় বলে ওঠে, এখানেই বসো, ধরবো না তোমায়। তুমি অনুমতি দিলে হোটেলে যাই, 8 ঘন্টার মধ্যে ফিরব। ততক্ষণ বইটই পড়ো একটা, চট করে এক পাক মেরে আসি, খিদে পেয়েছে। অন্তু খাটের কাছে এসেও 2 কদম পিছায়, মুখ দিয়ে ছিটকে বের হয়, ছি। জয় হু হু করে হেসে ওঠে, আমাকে কি হাফ লেডিস মনে হয় তোমার? তো রোজ আমায় না পেয়ে হোটেলে যান,
আপনি লম্পট, নোংরা, চরিত্রহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। জয় উঠে বসে অন্তুর হাত ধরে টেনে বিছানার পাশে বসতে ইশারা করে। বসো। অন্তু বসে চুপচাপ। জয়ের হাতটা সরিয়ে দেয় আস্তে করে। জয় পূর্ণ দৃষ্টি মেলে তাকায় অন্তুর চোখের দিকে। জিজ্ঞেস করে, একটা ছেলে পূর্ণ যৌবন পায় কত বছরে জানো? অন্তু বসে চুপচাপ। আস্তে করে হাতটা সরিয়ে দেয় জয়ের। জয় পূর্ণ দৃষ্টি মিলে তাকায় অন্তুর চোখের দিকে। জিজ্ঞেস করে, একটা ছেলে পূর্ণ যৌবন পায় কত বছরে জানো? অন্তু জবাব দেয় না। জয় বলে, কম বেশি 15 বছরে। আমার জন্ম 1987। সেই হিসেবে এখন বয়স 27 পার, অর্থাৎ যৌবন প্রাপ্তির পর 1 যোগ কাটিয়ে এসেছে। শুকনো শুকনো কাটাতে বলছো? পুরুষের ধারা সম্ভব? সম্ভব সন্ন্যাসীদের ধারা। শুনেছি তারাও নাকি পাগল হয়ে যায়। অন্তর বিরক্ত লাগছিল এসব শুনতে, তবু চুপ করে চেয়ে রইল। জয় বলল, বিয়ে করলাম এই তো পরশুদিন। সেদিন নারী সঙ্গ হালাল হলো, তাও আবার দেনমোহর বাকি। হেসে ফেলল জয়। 20 বছরের ওপারে কোনো ম্যাঙ্গ পুরুষকে চরিত্রবান ভাবলে হয় তুমি মূর্খ, নয়তো কঠিন বোকা। চরিত্র শুধু মেয়ে কাছে নষ্ট করতে হয় না, মোরওভার বহুত উপায় আছে। আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র। অন্তু কথা বলছিল না। জয় আচমকা অন্তুকে চমকে দিয়ে ওর কোলের ওপর মাথা রেখে পায়ের ওপর পা তুলে শুয়ে পড়ল। অন্তুর হাতটা টেনে চুলে রেখে চোখ বুঝল। অন্তুর মনে হলো তাকে কয়েক গ্রাম বিষ টুপ করে গিলে ফেলে যেন একটা হজম করে নিতে হলো। চোখ বুজে ভারী শ্বাস ফেলল। জয় খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকে ওভাবেই। হঠাৎই আনমনে বলল, আমি প্রথম সিগারেটে হাত দিয়েছি কবে জানো? 13 বছর বয়সে, সাল 2000। গলা জ্বলত খুব। প্রথম খুন করেছি 15 বছর বয়সে, সাল 2002। প্রথম মেলুকের কাছে গেছি 18 বছর বয়সে, সাল 2005। তুমি তখন কোথায় ছিলে? কবে এসেছো তুমি? তুমি এলে এই তো সেদিন। ততদিনে আমি বহুত কিছু পার করে এসেছি। অন্তু চেয়ে রইল জয়ের বন্ধ চোখ জোড়ার দিকে। ভ্রুর নিচের অনেকটা জায়গা, চোখের পাতার ওপরে চটা পড়া ভ্রু, ডাগর ডাগর চোখ জয়ের, গভীর খাদে পড়া। আচমকা সে চোখ খুলে অন্তুর চোখের মনি বরাবর তাকালো জয়। অন্তুর তীক্ষ্ণ দৃষ্টিতে একটু নড়চড় আসে না। জয় তা দেখে হাসে। 2007-এর এক সম্মেলনে মারামারি করতে গিয়ে বিরোধী দলের 2টো লোক মার্ডার হয়ে গেছিল। কিছুদিন পর আমাকে নিয়ে গেল। ল্যাপটপ সেলাই করার সূচ দেখেছ? দেখেছি। সেই সূচ সারা শরীরে ফুটিয়েছিল। পিঠে একটা বিশাল ক্ষত আছে, ওখানে চাপ্পড় দিয়ে কুপিয়ে লবণ লাগিয়েছিল। সেগুলো এখন সারা দেহে। স্পেশাল ট্যাটু, তাই তো? জয় হু হু করে হাসল। এই না হলে আমার ঘরওয়ালি? এখন প্লিজ চুপ করুন, এসব শুনতে বিরক্ত লাগছে। অন্য কথা বলুন, আর নয়তো ঘুমান। আমার পরিবারে কেউ কোনো কালেই কসাই ছিল না। এসব শুনতে ভালো লাগার কথা না আমার। কষ্ট লাগছে তোমার? ঠোঁট কামড়ে হাসে জয়। না, ওরা কোনো খারাপ কিছু করেনি। আপনি 2টো প্রাণ নিয়েছেন, সেই হিসেবে ওরাই মহান। অন্তত আপনার প্রাণটা দিয়েছে, যার মূল্য অমূল্য। আপনি কিন্তু 2টো প্রাণ নিয়েছেন শুধুই অহেতুক ক্ষমতার লড়াই, যার কোনো ভিত্তি নেই। কেবল ওই সকল স্বৈরাচার, পুঁজিবাদী, সুবিধাবাদী লোকেদের পা চাটতে গিয়ে এইসব করেন আপনারা। ভাগ দে ওরা আপনাদের, যা তো সব ওরাই ভোগ করে। আপনারা কুকুরের মতো ল্যাজ নাড়িয়ে বেড়ান মাছ থেকে। আবার এই পার্টির হয়ে মারামারি করার মূর্খতাকে আজকের যুব সমাজ বাহাদুরি হিসেবেও নিয়েছে। কে বুঝাবে ওরা যে আসলে ওই সকল নেতাদের পাচাটা জিপ বের করা কুকুর? জয় অনেকক্ষণ চেয়ে রইল। কোনো আপোষ না, না একটু আপোষ না, কোথাও না, অন্তত অন্যায়ের সাথে না। চট করে উঠে বসে জয় খানিকক্ষণ চেয়ে থেকে বলে, ঘরওয়ালি, আপনি মারাত্মক এক উকিল হবেন, আই সয়ার। তবে ভালো উকিলদের কিন্তু জানের ঝুঁকিও ভালো থাকে। তখন হয়তো আমি থাকবো না, আমি আর বেশি দিন বাঁচব না। অন্তু জিজ্ঞেস করে, আপনার খারাপ হবার গল্প নিশ্চয়ই বেশ ট্র্যাজেডিক? আমার খারাপ হবার কোনো গল্প নেই। ওসব সিনেমাটিক চিন্তা বাদ দাও। অতীত কোনোদিন মানুষকে খারাপ বানায় না, বড় জোর বিদ্রোহী বানায়। লোকে আমায় খারাপ বলে, যদিও আমি আমার মধ্যে কোনো খারাপ দেখি না। আমার খারাপ হবার পেছনে কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ, কারণ আমি খারাপ, কারণহীন কারণে আমি খারাপ। অন্তু হতাশায় শ্বাস ফেলে।
যতবার বোঝার চেষ্টা করবে ততবার ব্যর্থ হবে। এরকম একটা অদৃশ্য ব্যানার ঝুলিয়ে রেখেছে যেন জয় নিজের চারপাশে। অন্তু জিজ্ঞেস করলো, ড্রয়ারে এসব ড্রাগ কিসের? কি করেন এগুলো দিয়ে? এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের 44 নম্বর পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে জয়ের খারাপ হবার পেছনের কাহিনী নিয়ে। অন্তু কি আদৌ বের করতে পারবে জয়ের খারাপ হবার পেছনের কাহিনী? জানতে হলে অবশ্যই পরবর্তী পর্বগুলো দেখতে হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিষেধ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 45। জয় ড্রয়ার থেকে কিউব বের করে নিয়ে মেলাতে মেলাতে বলল, ড্রাগ দিয়ে কি করে মানুষ? আপনাকে কখনো নিতে দেখিনি। তুমি আমায় চোদন খাইতেও দেখো নাই ঘরওয়ালি। তোমার এই ঘরে আনার পর প্যাদানি দিয়ে ফেলে রাখলে দেখতে পেতে। কিউব মেলাতে খুব মনোযোগী সে। মেরে যখন ছাল ছড়িয়ে ছেড়ে দিত আমায়, তখন কি করতে বলো? হাসপাতালে পড়ে থাকবো? কোনো আমলে সেই ব্যথা কমবে সেই আশে বসে থাকবো? অত ধৈর্য কোনো কালেই নাই আমার। ওভারডোজ ড্রাগ পুশ করে বসে থাকি। দেহের সেন্সিটিভিটির উপর সাডেটিভ কাজ করা শুরু করলে ব্যথা অনুভব হয় না ঠিকঠাক। অনুভূতি নাশ হয়ে রিফ্লেকশনলেস হয়ে যায় শরীর। এরপর আল্লাহর ওয়াস্তে অনির্দিষ্ট কালের জন্য ঘুম বা সাবকনসেশন। জেগে থাকলেও দুনিয়ার খেয়াল নাই। ড্রেসিং করারও আমার পক্ষে সম্ভব না সেন্সিটিভ অবস্থায়। বিরক্ত লাগলে, শরীরে ব্যথা লাগলে রাগ হয়। একে তো থকথকে কষানির ঝরা ঘাম, তার উপর যদি কাঁচে ছড়িয়ে ঔষধ তুলু মেরে খোঁচায়, তখন করার ড্রাগ ছাড়া উপায় নাই। অন্তু কপাল চেপে ধরে আস্তে করে বলে, টাল লোক। স্পষ্ট জিজ্ঞেস করে, আপনি অ্যাডিক্টেড হয়ে যাননি? তখন কিছুদিন করে রিহাবে থাকি। আনমনে বলল। সে খুবই মনোযোগ সহকারে কিউব মেলাচ্ছে। অন্তু চোখ বুঝে আঙুল দিয়ে কপাল চেপে ধরল। কতবার মার খেয়েছেন জীবনে? জয় এবার তাকালো চোখ তুলে। চোখে মুখে রসিক ভাব ফুটিয়ে তুলে বলে, মেলাবার। কেন? অকাম করছি, চোদন খাইছি, সোজা হিসাব। তুমিও তো বললে অকারণে কেউ কাউকে মারে না। ভুল বলিনি। আপনি অকাম করেছেন কেন? আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? আমার কোনো যুক্তি নেই। তুমি যদি আমায় এক কাজের সাথে আরেক কাজ রিলেট করতে চাও, প্যাচ ওখানেই লাগবে। আমার যখন যা মন চায় তাই করি। সেই ক্ষমতাটুকু হাতে রাখি। মন আর মেজাজ মুহূর্তে মুহূর্তে ব্যতিক্রম কিছু করতে চায়, আমি তাই করি। তো আমার কাছে যুক্তি খোঁজা আর টাকলার কাছে চিরুনি খোঁজা এক হলো না? অন্তু চুপ রইল। সে আজকাল নিজেকেই বোঝে না, জয়কে বোঝার প্রশ্ন ওঠে না। নিজের মানসিকতার এমন কঠোর পরিবর্তন ওকে প্রতিক্ষণে অবাক করে। জয় কিউব এলোমেলো করে ফের মেলাতে মেলাতে বলল, মেরে ফেলনি কেন আমায়? অন্তু বেশ কিছুক্ষণ নির্লিপ্ত থেকে অল্প হাসত। মৃত্যু যদি শাস্তি হিসেবে দিতে চাওয়া যায়, তাহলে শর্ত কি বলুন? সামনের জনের চোখে মৃত্যুর ভয় থাকতে হবে, ঠিক বলিনি? জয় চোখ তুলে তাকায়। অন্তু বলল, সেটা আপনার নেই, আমি নিজেকে দিয়ে বুঝি। আমাকে মৃত্যু দেওয়া এক প্রকার মূল্যবান উপহারের সমান আজ। সেটা কেউ দিলে সেটা কি আমার জন্য শাস্তি হবে? আপনার চোখে মৃত্যুর ভয় নেই, শরীরে আপনার ব্যথা নেই জয় আমির। জয় শব্দ করে হেসে ফেলল। তো ছেড়ে দেবে আমায়? অন্তু মুচকি হেসে মাথা নাড়ায়। ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। অল্প চোখ তুলে ফিসফিস করে বলে, আঘাত ভুলতে আছে, তবু আঘাতকারীকে নয়। শরীর ও মন ক্ষত রাখে না, ভরাট করে নেয় কোষের বিভাজনে। তাই বলে দাগ মিলিয়ে যায় না, বোকামি হোক অথবা অন্যায় সহ্য করতে না পারার ব্যর্থতায়। হারানো তো আর কম হারায়নি, তার একটা দায় আছে তো আপনাদের, নাকি? ভুলবে না আমায়, তাই বলছো তো? আসামি কি ভোলা উচিত নয় জয় আমির? জয় গা দলিয়ে আলতো হাসে, এক দৃষ্টে চেয়ে থেকে বলে, স্বামী নই না? আসামি হিসেবে খারাপ তো নন, এই ঢের। জয় আবার শুয়ে পড়ল অন্তুর কোলে। আরাম করে মাথা রাখে, কোমরটা আলতো হাতে জড়িয়ে ধরে পেটের দিকে মুখ লুকানোর মতো করে মুখ গুজে জায়গা খোঁজে। অন্তু মারির দাঁত আটকে চোখ বুঝে শ্বাস ফেলে। খানিকক্ষণের জন্য যখন বোতল নিয়ে বাইরে গেছিল, ছাদে যায়নি, সেই স্টোররুমের ওপারে দরজার ওপার গেছিল। অন্তু টের পায় আজকাল খুব যেতে দেখা যায় সেখানে, দিনে কয়েকবার, বারবার।
বাড়িতেও থাকছে না ঠিক মতো, বিক্ষিপ্ত ঘুড়ির মতো বাতাসের সাথে পাল্লা দিয়ে ফনফন করে ঘুরছে। উদ্দেশ্য অজানা, কিছু খুঁজে বেড়াচ্ছেন যেন, কিছু করছে। হুমায়ুন পাটোয়ারি মরার পর থেকে দুই ভাইয়ের গতিবিধি অস্বাভাবিক। রাতে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে চোখে মুখে এক প্রকার তারা, খুঁজে ফেরার ব্যর্থতা। একবার সকাল সকাল পুলিশ এলো পাটোয়ারি বাড়িতে। হামজা ওয়ার্কশপে ছিল। পুলিশ দলে সাথে নিয়ে দোতলা এলো। জয় সকালে উঠে কোথায় বেরিয়েছিল, সে এলো খানিক পর। সদর দরজায় ঢুকেই পুলিশ দেখে চওড়া হাসল। ইন্সপেক্টর রশিদের দিকে চেয়ে কপালে হাত তুলে সালাম ঠুকে বলল, কি অবস্থা স্যার, ঠিকঠাক? তোমার খবর ভালো? মাথার ওপর হাত তুলে আড়মোড়া ভাঙল। আমি অলওয়েজ বিন্দাস থাকি। এখন কেমন আছো? বরাবরের মতো ফার্স্ট ক্লাস। থানার আলমারিগুলোর তার যদি সব তোমার ফাইলেই ভরে থাকে, চলবে তাতে? চলতেছে তো। সাবানের ফ্যানের ওপর পা পিছলে যেমন ছুট করে চলে যায় না, ওইরকম চলে যাচ্ছে। তারপর যে ধপাস করে পড়ে যেতে হয় সেটা ভুলে যাচ্ছ? বি পজিটিভ স্যার। নিজেকে সামলে নেবার দক্ষতা থাকলে পড়তে পড়তে না পড়ে সোজা খাড়া হওয়াটা বিশেষ কোনো আশ্চর্য ব্যাপার না। পুলিশ মাথা নাড়ল। আর পারবে না, পিছলাতে পিছলাতে দেয়ালের দিকে যাচ্ছ, পিঠ ঠেকে যাবে এবার। দেয়ালটা কোন ব্র্যান্ডের সিমেন্টে তৈরি স্যার? মজবুত খুব? না মানে 2 নম্বর সিমেন্টে তৈরি হলে বেশি জোরে যদি ধাক্কা খাই, দেখা গেল দেয়াল ধসে পড়ল, আমার পিঠ টিট 2-4 খণ্ড হয়ে যাবে, সেটা পরের হিসাব। তবে দেয়াল পেরিয়ে যেতে পার। জয়ের রসিকতা অবিরাম চলতে থাকলো। জয় ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে স্পিড হাই করে এসে গা এলিয়ে সোফায় বসল। পুলিশ বলল, কি কি করে বেড়াচ্ছ আজকাল? গলায় একটা খাকারি মারেন, কিছু আটকে আছে, জোরে করে কাশি দেন একটা। সব অভিযোগ বাদ দিয়ে যেটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তোমার স্ত্রীকে তুমি জোরপূর্বক তুলে এনেছ, মানহানি সহ বিভিন্ন নির্যাতন এবং মতের বিরুদ্ধে বিয়ে করেছ, পরিবারকে জিম্মি করে। যাহ সালা, সাংঘাতিক কেসে ফেসেছে তো এবার। তবুও কিছু নারীবাদী ব্রিটিশ শালী গলা হাঁটাবে। আমাদের অধিকার দাও, আমরা নারী, আমরা বাল ছিঁড়তে পারি। মুখ চেপে ধরল নিজের। ক্ষমা স্যার, ক্ষমা। কিসব ভালো কথা যে খারাপ সময়ে বেরিয়ে যায় মুখ দিয়ে। অভিযোগ কি সত্যি? জয় বুকে হাত দিয়ে শ্রদ্ধা জানানো ভঙ্গিতে বলল, অভিযোগ করেছেন আমার স্বর্গীয় শালা, সরি সুমন্থী বাবু। যেহেতু সে স্বর্গীয়, তাই তাকে জিজ্ঞাসাবাদ করার চান্স নেই। কবর থেকে কেউ ইন্টারভিউ দেয়নি কোনোদিন। তার বোনকে ডাকুন। আমি কি বলবো? আমি বললে নিজেকে ডিফেন্সই তো করবো, নাকি নিজের সম্মানের হরিলুট বিলাবো? জয় গলা হাঁকালো। অন্ত এসে দাঁড়ালো কিছু সময় পর। জয় বলল, বেআই বাড়ির লোকজন এসেছে, কিছু প্রশ্ন করবে তোমায়, সসম্মানের জবাব দাও গিন্নি। অন্ত বসলো না, দাঁড়িয়ে রইল চুপচাপ। জয় তরুকে ডাকে। তরু এসে দাঁড়ালে আস্তে করে। জয় আদেশ করল, আমার জন্য ফুল 1 প্লেট ভাত আনতো। মাছ টাছ দিস না কেমন? মাছ আমার অত্যাধিক পছন্দের, এজন্য খাই না। ফ্রিজে রান্না করা মাংস আছে, তা গরম করে আন। পুলিশদের দিকে তাকিয়ে বললাম, খেয়ে নি কেমন? আপনারা কথা বলেন। জেলের পচা রুটি খেয়ে ডায়রিয়া হয় আমার। বাড়ির ভাত ভালো করে গিলে যায়, তাও 2-1 দিন পেট ঠান্ডা থাকবে অন্তত। তার পরের দিনগুলো বরফ লাগাবো। সেন্টার টেবিলের উপর পুরো ভুড়ি বুঝ নিয়ে বসে গ্রোগ্রাসে গিলতে থাকলো জয়। আশেপাশের পুলিশের দল ঘিরে আছে, অন্তকে প্রশ্ন টশ্ন করছে। জয় দুনিয়াধারী বলে খেয়ে যায়। বিশাল হাতের তালুতে এক একটা লোকমা বড় বড় করে মুখে দেয়া তার স্বভাব। ছোট লোকমায় খাবার খেতে পারে না, খাওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু তার বোধে নেই যেন। সে খাচ্ছে, পানি নিচ্ছে মুখে, তরুকে রেখে সালাত আনাচ্ছে, লবণ কম হয়েছে বলে ঝাড়ি মারছে। খাওয়ার হিড়িক বাঁধল তার। বাড়ির লোক এবং পুরাতন অফিসারেরা অবাক হলো না ওর এমন আচরণে, কিন্তু নতুন যারা এসেছিল তারা হতবাক চোখে দেখে গেল জয়ের অদ্ভুত নির্লিপ্ততা। যার চোখে পুলিশের ডর নেই, জেলে যাবার উদ্বেগ নেই, বরং সে পুলিশ বসিয়ে রেখে খাচ্ছে। অন্তকে জিজ্ঞেস করা হলো, আপনাকে রোজ টিচ করতো জয় আমির, কথাটা সত্যি? জয় খুব আশাবাদী, অন্তর তেজদীপ্ত কণ্ঠে হ্যাঁ শোনার জন্য। এরপর তাকে 2-1 দিন হাজতেও কাটাতে হবে ভেবে কষ্ট লাগছিল। হাজতে গেলে তার কবুতর কে দেখবে? মদ পাওয়া যাবে না ওখানে, অন্তুর সাথে ঝামেলা করা হবে না। সবচেয়ে বেশি কষ্ট লাগছিল যে বউকে সে খাওয়া পড়া দিয়ে পুষছে,
সে তার সাথে বেইমানি করবে, তাকে পুলিশে ধরিয়ে দেবে। কষ্টে পেট ফেটে হাসি আসছিল, হাসল না। পুলিশরা পাছে পুরোটাই পাগল ভাববে। অল্প স্বল্প ভাবলে চলে, পুরোটা পাগল প্রমাণিত হওয়া ঠিক না। কিন্তু খাওয়া রেখে তড়াক করে চোখ তুলে তাকালো যখন অন্তু বলল না। একে একে সকল অভিযোগ নাচা করলে অন্তু। জয় এঁটো হাত প্লেটে ডুবিয়ে হতবম্ব হয়ে চেয়ে থাকে অন্তুর দৃঢ় আত্মবিশ্বাসী মুখের দিকে। তার মনে হলো সে হ্যালোসিনেট করছে, অথচ সত্যি অন্তু সবগুলো অভিযোগ অস্বীকার করল। জয় গভীর চোখে তাকিয়ে থাকে শুধু, চুপচাপ। পুলিশেরা অবাক হয়ে কর্কশরে জিজ্ঞেস করল, তাহলে আপনার ভাই এমন একটা অভিযোগ ডায়েরি করলেন কেন? অন্তু পেশাগত মিথ্যাবাদীর মতো স্পষ্ট স্বরে জানায়, বাড়ির কেউ সম্মত ছিল না বিয়েতে। ওদের পছন্দ ছিল না জয় আমিরকে। ওরা এই বিয়ে মেনে নেয়নি। আমাকে অনেকবার ফিরিয়ে নিতে চেয়েছে, আমি চাইনি। এক্ষেত্রে তাদের ধারণা হলো জয় আমির হয়তো প্রেশার ক্রিয়েট করে আমায় ধরে রেখেছে। তেমন কিছুই নয়। আমি সদিচ্ছায় এবং সজ্ঞানে সংসার করছি। ওটা শুধুই মাত্র আমার বাড়ির লোকের আক্রোশ ছিল। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল রশিদ, আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? সত্যি লুকাচ্ছেন? আপনার তাই মনে হচ্ছে? রশিদ উপহাসের হাসি হেসে মনে করিয়ে দিল, এই ঘটনার দিন দুয়েক পর আপনার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়েছি আমরা। সড়ক দুর্ঘটনায় ঘটনা এই প্রথম শুনেছেন? সড়ক দুর্ঘটনা? খুন মনে হচ্ছে? আমি কিছু বলিনি, আপনি বলছেন ম্যাডাম। আপনি যা ইঙ্গিত করছেন আমি সেটাই কেবল স্পষ্ট করে দিলাম অফিসার। আর কিছু বলার থাকে না, অগত্যা আপাতত চলে গেল তারা। জয় হামজা তখনও হিসেব মেলাতে ব্যস্ত। তরু ভ্রুকুচকে তাকিয়ে রইল। রিমি রান্নাঘরে কাজবাজ করছে। জয় অবশিষ্ট খাবারে পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়ে। তার অস্থির লাগছে, মেজাজ বিক্ষিপ্ত হয়ে উঠেছে অকারণেই, অথবা অজ্ঞাত কারণে। অন্তুর দিকে বারবার তাকায়, অস্থির চঞ্চল চোখে তাকায়। মেয়েটার দৃষ্টি জানালার বাইরে। কোত্থেকে যেন একটা লাল শাড়ি কিনে আনলো জয়। লাল তার প্রিয় রং, আর কোনো রং প্রিয়র তালিকায় নেই। রক্তের রং লাল। জীবনে প্রথমবার রক্তের রং দেখার পরেই রংটাকে জয়ের ভালো লেগেছিল, অতিরিক্ত ভালো। এরপর কোনো রংকে ভালো লাগেনি আর। অন্তুকে বলল, ঘরওয়ালি, এটা পরবে আজ গোসল করে। শালার বিয়েই তো করলাম আমি, বাসরের বউ ফেলে গেলাম হাসপাতালে। তেল তেলে কপাল। শাড়ি পরা অবস্থায় দেখি নাই তোমায়। ওই বাড়ি থেকে বের হবার সময় একবারই দেখছিলাম, তাও ভালো মতো না। আজ পড়ো, একটা ছবি তুলবো না দুজন, ঠিক আছে? নেই। ঠিক নেই? না। পড়বে না? হুম। কেন? ইচ্ছে করছে না। পড়বেই না? পড়বই না। হাসে জয়। খানিকক্ষণ কেমন করে যেন চুপচাপ তাকিয়ে থাকে অন্তুর উদাস মুখখানির দিকে। অন্তু জয়ের দিকে না তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে থাকবেন না, অস্থির লাগে। জয় আস্তে করে বলে, আমারও। বেরিয়ে যায় ঘর থেকে। বসন্তের রোদে ছাদে কবুতরের ঘরের সামনে বসে শাড়িতে খানিক মদ ঢেলে দেশলাই জ্বালায়। কাপড়ের লাল রংটা পুড়ে যায়, ছাই হয়ে কালো হয়ে আসছিল। লাল রাগ লাগে জয়ের। পছন্দের রংটা বদলে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। রক্ত আর অন্ধকার তো প্রায় একই, দুটোই বিনাশী। তবুও আজ দুটোকে এক করতে পারে না জয়। অন্ধকারকে তার অপছন্দ না, তবুও আজ আগুনের উপর রাগ হচ্ছিল ক্ষোভ। অথচ নেবালো না। আগুন আর পাপের মধ্যে তফাৎ নেই। এক প্রান্ত ধরে গেলে পুরোটা কি পোড়া, অথবা গোটা মানুষটাকে পাপী সম্বোধন করা হয়। ফেরার পথ জ্বলতে দেয় শাড়িটা। ভাবে, আচ্ছা, ছাই হয়ে যাওয়া ওই কালো রংকে কি আর লালে ফেরানো উপায় নেই? উত্তর আসে, না। সময়ের মতোই তো ছাই আর পাপ। খড়ি পুড়ে ছাই হয়, তার স্তূপ থেকে পুনরায় খড়ির জন্ম হয় না। পাপের স্তূপ থেকে পুণ্যের জন্ম হয় না। রংহীনতা থেকে রঙের জন্ম হয় না। চলে যাওয়া কিছুই ফেরে না, যা ফেরে তা গেছিল না। গা ঘামলে সহ্য করতে পারে না জয়। আজ শার্টটা ভিজে উঠল, তবু জ্বলন্ত আগুনের খুব কাছে তপ্ত সূর্য কিরণের নিচে বসে রইল। কবুতরগুলো গা ঘেঁষছে। আজ তাদের মালিক আদর করছে না, কথাও বলছে না। তারাও হতাশ হয়ে ফিরে ফিরে যাচ্ছিল। ডাইনিং টেবিলের ওপর আঙ্গুল বাজাতে বাজাতে গান ধরে জয়।
প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবনের পাতার কত যে খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনীর বুকে পাশাপাশি কভু কেউ বুঝে কারো নয়। মাথা দুলিয়ে গলা ছেড়ে গান গাইছিল। হামজা আসবে, এই সন্ধ্যা মাথায় নিয়ে 4টে গপাগপ খাবে দুজন, এরপর বেরোবে। হামজা এসে জিজ্ঞেস করে, তোকে আবার স্বার্থের টানে দূরে কি ঠেললো? হ্যাঁ ভাল, সবসময় জরুরি না গানের সাথে জীবনের কাহিনী মিলবে। মন চাইতেছে গাইলাম, গানটা প্রিয় আমার। তুমি চান করতে যাবা? তুই করবি না? তোমার মতো খাইস্টা তো না আমি, সবসময় পরিষ্কার থাকে, ডেটল সাবান মাখি, 99 ভাগ জীবাণুমুক্ত থাকে। হামজা গোসলে যায়, জীবনে তোয়ালে নেয় না, সেটা রিমিকে দিয়ে আসতে হয়। রিমি একটা নতুন পাঞ্জাবি ও পাজামা ইস্ত্রি করে বিছানায় রাখলো। চিরুনি, পারফিউম, মুজিব কোট ইত্যাদি রেখে বেরিয়ে যাচ্ছিল। হামজা ধরল, আমাকে এড়িয়ে চলতে ভালো লাগে? কিছু লাগবে আপনার? গম্ভীর হামজা কড়া সুরে জোরালো করে বলল, তোমাকে লাগবে। আছি তো। রিমিকে ঘুরিয়ে নেয় হামজা নিজের দিকে, মুখটা উঁচু করে ধরে। রিমির চেহারার বদল এসেছে, সে চাঞ্চল্য আর নেই। পুরো দস্তর পুরনো গিন্নির মতো রূপ, যেখানে শুধু কর্তব্য পালনের তাগিদ, মনের চাহিদার অভাব। হামজা বলল, আমার দিকে তাকাও। আর্মিনের রোগ লেগেছে? হ্যাঁ, তোমার তরুর ওর মতো বিদ্রোহী হয়ে গেছে সকলে, খুব তাড়াতাড়ি কাবু করে ফেলেছে সে তোমাদের। খারাপ তো কিছু করেনি, একসময় আমিও বিমুখ ছিলাম ওর থেকে। চট করে একদিন বুঝলাম গোটা বাড়ি ভয় পায় ওকে, ওর তেজ এবং নির্ভীক চোখকে। আমি আকাশ থেকে পড়েছিলাম যখন টের পেলাম আপনি চিন্তিত ওকে নিয়ে। কিছু তো আছে, নেই? সত্যকে বলে দেবার এবং অন্যায়কে অন্যায় বলার জন্য মাত্রার চেয়ে বেশি দুঃসাহস আছে ওর। হারাতে ভয় নেই, কিছু তো ক্রেডিট পাওয়া উচিত। হারালে লোকে দমে যায়, ও প্রতিবার দ্বিগুণ চাঁদে জ্বলসে ওঠে। তাতে ক্ষতিটা কার? নিঃশব্দে হাসে হামজা, চোখ দুটো জড়িয়ে যায়, নাকের দুপাশে ভাঁজ পড়ে, কাঁধটা দুলে ওঠে। রিমি চোখ ফেরায়, অথচ আপনারা শঙ্কিত ওকে নিয়ে। আমি তো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মেয়ে, তবু আপনার কাছে কাবু হয়ে পড়ে আছে দিনের পর দিন। প্রতিসেবা করে চলেছি। একটা সাধারণ মেয়ে বাড়িতে ঢুকে গোটা নকশা বদলে ফেলেছে, আপনার জয়ের ভিত নড়িয়ে রেখে দিয়েছে। ভুল মানুষের আছর লাগিয়েও না গায়ে, ওর কাছে কিছুই নেই, নিঃস্ব ও। শুধু শুধু আমাদের কাছে বাগড়া দিতে আসছে। আচ্ছা রিমি, তোমার কি নিজেকে আমার বাধ্য মনে হয়? রিমি বিভ্রান্ত হয়ে তাকায়। হামজা বলে, আজ থেকে আমার কোনো কাজ করতে হবে না তোমাকে। রাগ করে বলছি না কথাটা, তবে আজ তুমি আমার কোথাও একটা আঘাত করে বসলে। ভাবতাম শুধু একটু অভিমান জড়িয়েছ, নয়তো তুমিও খুব একটা পবিত্র পরিবারের নও। তোমার সব স্বাভাবিক লাগার কথা, কিন্তু এখন মনে হচ্ছে গোটা রং বদলে গেছে তোমার। তোমার ধারণা তোমার সই রিমি। রিমি অপ্রস্তুত হয়ে যায়। হামজা শান্ত মানুষ, ফায়সা কথা বলে না, যা বলে তার একটা অহেতুক না। হামজা বলল, ননদালেস, লেট মি রিমাইন্ড ইউ ওয়ান থিং। ওর সাথে যা হয়েছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ও তুমি নাও, আর না আমি জয়। ওদের সম্পর্কটা একটা যুদ্ধ বিগ্রহের ওপর স্থাপিত। আমার তোমার তা ছিল না, কিন্তু তুমি ছোট্ট একটা বিষয় থেকে অনেকগুলো দিন দূরত্ব বাড়িয়েছ। এত চাপা হতে নেই, ছোট মানুষ তুমি। রিমি তাকিয়ে থাকে। হামজার মুখটা অতিরিক্ত গম্ভীর হয়ে উঠেছে। রিমি মুখ ফিরিয়ে নেয়, তবু তীব্র অভিযোগ আর অভিমান তাকে কথা বলতে দেয় না। হামজা জিজ্ঞেস করে, কিছু বলবে? কি বলার আছে? কি বলবো আমি? কেঁপে উঠে কণ্ঠটা। এইসব সময় রিমির কখনোই বিশ্বাস হয় না এই লোকটা তাকে ভালোবাসে না, কোনোদিন মারেনি, কড়া কথা বলেনি, চোখে সবসময় গভীর এক অনুভূতি। রিমি বোকা বনে যায় এই লোকের সামনে বারবার। সেই ছোট্ট রিমিকে কত ভালোবেসে ওর বাবার কাছ থেকে চেয়ে এনেছিল। বাপ ভাইয়ের স্বার্থ ছিল হামজার সাথে বিয়ে দেওয়ার, হামজার ছিল নিঃস্বার্থ। হামজা চট করে আলতো হাসে, কাছে আসে রিমির, দুই চোয়ালে হাত রেখে দাড়ি গোফের মুখটা এগিয়ে নেই শব্দ করে রিমির ঠোঁটের কিনারায় চুমু খায় একটা। রিমির চোখ বুঝতেই এক ফোঁটা তপ্ত জল গাল বেয়ে যায়, ভেজা ঢুক গেলে একটা। আচমকা হামজা ফিসফিস করে বলে, তুমি জানো আমি কোনো পাটোয়ারির বাড়ির ছেলেটেলে কেউ নই। রিমি বিদ্যুতের শক খাওয়ার মতো ছ্যাদ করে দুপা সরে যায়।
হামজা হাসে, শব্দ হয় না। হামজা পাঞ্জাবি পরে, চুল ঠিক করে, পারফিউম লাগায়। কোট গায়ে চড়াতে রিমির দিকে তাকালে রিমি আস্তে করে বিস্ময়ে ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? ঢাকা মুহাম্মদপুর বস্তির কোনো এক কুটুরিতে অত্যন্ত অবহেলায় জন্ম নেওয়া একটা ছোট লোক, নোংরা নিঃস্ব প্রাণ আমি। ভ্রু নাচায়। কি এবার একেবারে তালাক? হা হা হা। এত জোরে শব্দ করে কখনো হাসেনি হামজা। গাটা ঝাঁকুনি দিয়ে উঠে রিমির, কথা বেরোয় না। হামজা বলে, আমার মা বলে যাকে জানো, শাহানা পাটোয়ারি। সে সন্তান জন্মদানে জন্মগত অক্ষম নারী। নারীত্ব ছিল না তার মাঝে। ছোটবেলা থেকে হুমায়ুন পাটোয়ারিকে এ থালায় ও থালায় মুখ দিতে দেখেছি। তাকে বাধা দেয়নি, কারণ সে আমার বাপ না, বরং আমি তার বাপ হয়ে উঠেছিলাম। কৃতজ্ঞতা অথবা বাপের ধর্ম যাই বলো, খানিক প্রশ্রয় দিতে হয়। দিয়েছি তাকে। বাপ হিসেবে ছেলেকে যা দিতে হয় আমি তাকে সব দিয়েছি। আমাকে শাহানা মান নিয়ে এসেছিল এখানে। আমি তখন 2 বছরের বাচ্চা। রাজধানীর রাস্তার ধারে ময়লায় গড়াগড়ি খেতাম। পাটোয়ারি বাড়ির সবাই বড়লোক হলেও হুমায়ুন পাটোয়ারি চিরকালের চরিত্রহীন আর কামলা। কোনোদিন কাজকাম করেনি। এখানে এসেও সেই অভাবী মানুষ আমি, যতদিন না অন্যায়ের পথে গেছি। আমাকে স্কুলে পড়িয়েছিল জয়ের মা, হুমায়রা ফুপো। কতদিন শ্বশুরবাড়ি থেকে কতদিন চালাবে আমাদের সংসার আমাকে? আমার যখন বয়স 14, সে সময় তারও। রিমি স্তব্ধ হয়ে চেয়ে থাকে। হামজা হাসে। আমার তখন ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। ফুপু নেই আমার। বাড়িতে চাউল কেনার টাকা নেই। আমার স্কুলের ফি দেবে কোত্থেকে? পাটোয়ারি বংশের কেউ কাউকে দেখে না। নিজেদের অর্জন নিজেদের করে নিতে হয়। আমি এক সময় ক্ষমতা অর্জন করে সবগুলোকে উপড়ে ফেলেছি। এখন দেখবে যেদিকে তাকাবে সব আমার নামে। গোটা পাটোয়ারি নামটা আমার, হামজার। আমার আসল নাম জানি না আমি, দরকার নেই। শুধু আরো ক্ষমতা চাই, আরো। তাছাড়া আমি হতাম না রিমি। তখন দেশে 90-এর গণঅভ্যুত্থান চলছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশ তোলপাড়। আমাকে বলা হলো পড়ালেখা ছেড়ে দিতে। তা সম্ভব ছিল না। আমি ছোট লোকের ছেলে হলেও আমি ছোট লোক হয়ে জন্মাইনি। আমার জন্ম হয়েছে ক্ষমতা কামাতে, এই সমাজে নিজের বিশিষ্ট নামের ঝংকার তুলতে। ছোট লোক হয়ে মরার কথা তো ভাবতেও পারিনি কোনোদিন। আমি চলে গেলাম পার্টিতে। মেট্রিক পরীক্ষার প্রবেশপত্রের টাকাটা নিজের ভালো মানুষে বিক্রি করে পাপের টাকায় জোগাড় করা ছেলেটা এত বড় ব্যবসা, এত বড় বাড়ি আর এত নাম কি করে কামিয়েছে, সেসব তোমাদের না জানলেও চলবে। কল্পনা করে নিও। শুধু জেনে রাখো, তুমি তোমার পরিবার আমার বাল নিয়েও নাড়তেও না। যদি না সেই সব পেরিয়ে সব ঢেঙিয়ে আমি নিজেকে এই অবস্থানে দাঁড় করাতাম। হামজা থামে, খানিক দম নেয়, এরপর বলে, বহুত কিছু পাড়ি দিয়েছে আমি আর জয়। তোমার মতো লাখ খানেক রিমি আর আর্মিনের মতো হাজার খানেক আর্মিন জয় হামজার পথ রুখতে পারে না, আর না ভাঙন ধরাতে। এ পথ একদিনের না। যখন তোমাদের জন্ম হয়নি, অথবা খালি গায়ে পুতুল খেলতে তোমরা, তখনকার ধরা হাত না ছাড়বে, হয় মরবে। কেমন অপ্রকৃতস্থ মতো হাসে হামজা গা দুলিয়ে। অনেক ক্ষমতা কামানোর আছে, অনেক অনেক অনেক, যার অন্ত নেই, থাকবে না সীমা। এই অবধি পৌঁছাতে যে পথ পাড়ি দিয়েছি, সামনের পথে আরো রক্ত, আরো চিৎকার, আরো হাহাকার আছে। সেসবে থামলে আজ আমি মানুষের প্রতিনিধি হতাম না। আজ কত মানুষ আমার কাছে এসে ধর্ণা ধরে একটু সাহায্যের আশায়। আমার গর্ভধারিণী হয়তো এই লোকগুলোর মতো হাত পাত্তাওয়ালা কাতরেও ছিল না, অথচ আজ আমি তাদের হাতে সাহায্য তুলে দেয়া মানুষটা। আমি সেদিন অন্যায় দেখে থেমে গেলে হতো। আজ না, আজ থামলে হবে। তুমি বিরোধিতা করো, আর্মিন করুক, জয় আর আমার পথ একটা। সেখানে গিয়ে অর্জন দুজনের। দুজনে অতৃপ্ত হতাম চিরকাল, তবু তৃপ্ততা। আমার থামার নয়, আমার ক্ষমতা লাগবে। আরো উঠতে হবে। সিঁড়ি পড়ে আছে, অনেক সিঁড়ি, ওপরে ওঠার সিঁড়ি। ক্লান্তিতে জড়িয়ে আসা পা দুটো ঝাড়া মেরে উঠে যেতে হবে। বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? হামজা জয়কে ডাকতে ডাকতে বেরিয়ে যায়। ও জয়, শুয়োর, বেরোবি নাকি আসবো আমি? দেরি হচ্ছে, জলদি আয়। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিশীথ উপন্যাসের 45 নম্বর পর্ব।
অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 46। হামজা বের হবার সময় অন্তু ড্রয়িং রুমে ছিল। আজ একটা জিনিস খেয়াল করলো। হামজার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ঠেলে ওঠা সেলাইয়ের দাগ খুব বেশি, যেন আঙুল কেটে পড়ে যাবার থেকে রক্ষা করতে কোনো সময় তাতে সেলাই দেয়া হয়েছিল। জয় বেরিয়ে গেলে অন্তু রিমির ঘরে গেছিল। ওরা দুজন আজ রাতে ফিরবে বলে মনে হয় না। রিমি তখন উদভ্রান্তের মতো বসা। অন্তুকে পেতেই গড়গড় করে সব বলে বোধ হয়ে নিজের উপরে চাপা মারি বোঝাটা নামায়। অন্তু অনেকক্ষণ চুপচাপ বসেছিল। পুরো বাড়ি নিস্তব্ধ। নিচ থেকে লোহার ধাতব শব্দ আসছে ভেসে। নীরবতা ভেঙে অন্তু প্রথমে যে কথাটা চট করে বলল, তাহলে তুলি আপুকে? রিমি আরেকবার হতবাক হয়ে তাকায়। ব্যাপারটা তার মাথাতেই আসেনি। সে হামজার মুখে কথাটা শুনে এতটাই হতবিহম্বল হয়ে পড়েছিল, আর কিছু ভাবার ফুরসত পায়নি। অথচ আজকাল অন্তুকে বিশেষ অবাক হতে দেখা যায় না। সে যেন সেসবের ঊর্ধ্বে চলে গেছে। অন্তু জিজ্ঞেস করে, আপনি হামজা সাহেবকে ভালোবাসেন কেন? রিমি অনেকক্ষণ চুপ করে থেকে বলে, মাঝে মধ্যেই আমাদের বাড়িতে এই গুমরামুখ বিশালাকায় লোকটা যেত। দোতলা সিঁড়ি থেকে বসার ঘর দেখা যায়। কেন যে দাঁড়িয়ে দেখতাম লোকটাকে। একটা কথা বেশি বলে না, এদিক ওদিক তাকায় না। এত শান্ত মানুষ। রাগ হতো কেন জানি, অথচ কোনো কারণ ছিল না জানেন। আমি কি করে জানবো যে লোকটা বেশ জানে তাকে এক পুচকি মেয়ে ভ্রুকুচকে দেখে? আবার এটাও জানে কি করে চট করে চোখ তুলে এক নজর দেখে সেই মেয়েকে কঠিন লজ্জায় ফেলে দেয়া যায়। দিল। আমি কাচুমাচু হয়ে গেলাম। ভূত দেখলে যেমন পা ভারী হয়, ওরকম আঠার মতো লেগে রইল পা জোড়া। মাঝে মধ্যেই যেত। যখন জন্টু বাবাদের বাসায় যেত, আমি বাহানা করে যেতাম। অথচ একদিন এই গভীর জলের মাছ লোকটা কি করলো জানেন? কানাঘুষা শুনলাম লোকটা প্রস্তাব দিয়েছে। বাড়ি শুদ্ধ কেউ রাজি না এত বড় গম্ভীর লোকের সাথে আমার বিয়ে দিতে। জন্টু বাবা আর মাঝার ভাই দিয়ে দিল। আমি না করিনি। কেন করিনি কে জানে। ছোট বয়সে বউ হয়ে আসার পর থেকে লোকটার স্পর্শ, কথা, চোখের চাহনি আর তার ঘরনির কাজ করতে করতে কবে যে কঠিনভাবে আটকে গেলাম জানেন। অনেকদিন বলেনি আমায় কিছু করতে, অথচ তখন বয়স ছোট ছিল। একটা তাগড়া পুরুষ যে আমার স্বামী, তার তোয়ালেটা লুঙ্গিটা এগিয়ে দেওয়ার মাঝে যে শিহরণ আছে, তাতে বুক কাঁপত। আমায় বলতো খাইয়ে দিতে। আমার ছোট্ট হাতের লোকমা লোকটার মুখে তুলে দেবার সময় শিরা উপশিরার যে আন্দোলন, ও আপনি বুঝবেন না আরমিন। লোকটা বাইরে গেলে অপেক্ষা করা, মুরগির বাচ্চার মতো তার বিশাল বুকের কোটরে গুটিসুটি মেরে শুয়ে থাকা, তার পছন্দের রান্নাটা করা, তার ছোট ছোট ধমক। রিমি হু হু করে কেঁদে ওঠে। অন্তর খুব হাঁসফাঁস লাগছিল। অস্থির সে কত রকমই তো হয়েছে। এরকম অস্থিরতা নয় সেগুলো, বিষাক্ত অস্থিরতা। সে বুঝবে না এগুলো। রিমি বলল, ঠিকই তো, এসব সে কেন বুঝবে? জয় আর তার মাঝে হতে পারে বিয়ের খুতবা পড়ে শরীয়ত মতে বিয়ে তো হয়েছিল। জয়ের খিদে পেলে কাছেও টেনে নেয় জোর জবরদস্তি করে, তবে এইসব তো নেই তাদের মাঝে। অন্তু রিমিকে কান্নারত রেখে উঠে গিয়ে জানালার ধারে দাঁড়ায়। ঈশার আজান পড়ে মুসল্লিরা বেরোচ্ছে মসজিদ থেকে। ঈশার নামাজ পড়ে মুসল্লিরা বেরোচ্ছে মসজিদ থেকে। অন্তু উদাস চোখে চেয়ে থাকে আলো আধারি গোধূলিতে। জয়কে নিয়ে তার কেবল কৌতূহল আছে, আর আছে মহাবিশ্বের মতো বিস্তৃত এক বিশ্ব ঘেন্না। লোকটা ভালোবাসতে জানে কিনা জানে না অন্তু, কারণ সে সুযোগ দেয়নি। তবুও জানে জয় অন্তুর উপর শুরু থেকেই উদার, নয়তো অন্তুর গোটা বংশ নির্বংশ করতে বাধা কোথায় জয়ের? সুযোগ দেওয়া উচিত, একটু মায়ায় পড়া উচিত জয়ের। অনেকটা পড়লেও দোষ নেই। একবার জয়ের বেঁচে থাকার জগৎ সংসারে নিজেকে নিযুক্ত করার, অথবা স্নেহ ভালোবাসার হাহাকারে ভিজে ওঠা উচিত। সে জয়কে আবিষ্কার করতে চায়, তারপর বিচার করতে চায়। তুলির ঘরে গিয়ে অন্তু তুলিকে জিজ্ঞেস করে, আপনার সাথে এবারের সম্পর্ক কি? তুলি হাসে, বের করে দেবে আমায়? ইচ্ছে অধিকার কোনোটাই নেই, জানতে চাই। জেনে কি? না জেনেও কিছু নয়, তবু জানা ভালো। আব্বুর অবৈধ মেয়ে। অন্তু চোখ বোঝে,
এটা বাড়ি না ডাস্টবিন? সবার ভেতরে দোষ, আর সব এক বাড়িতে জোট বেঁধেছে। অন্তর জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনার নিজের মাকে জানেন? তবু হামজা আপনাকে ভালোবাসে, উল্লেখযোগ্য ভালোবাসে না যদিও। এজন্য কি আপনার এভাবে স্বামীর বাড়ি ছেড়ে আসা নিয়েও এই বাড়ির কারোর মাঝে কোনো হেলদোল ছিল না? এমনকি আপনার বাপেরও? অন্তর মনে হয় সে নরকে এসে পড়েছে, যার অবস্থান সভ্য সমাজ থেকে অনেক দূর। সমাজে বা মানুষের ভেতর ভেতর বহুত দৃষ্টিকটু, শ্রুতিকটু ঘটনার অবাধে ঘটে যায়। কানাকানি হলে বদনাম, নয়তো ওটাই সভ্যতার নামে চালিয়ে দেয়া হয়। এই তো বাড়িটাতে সবাই একসাথে বাস করে, অথচ মনে হয় এটা কোনো হোস্টেলের হল যেন। একসাথে থাকা ছাড়া আর পরস্পরের মাঝে তেমন কোনো মেলবন্ধন থাকার নয়। অন্তু অবাক হতো আজকাল সবকিছুর যোগসূত্র খুঁজে পায়। তরু সাহানার বোনের মেয়ে, তুলির মা হুমায়ুন সাহেবের উপস্ত্রী। হামজা কোথাকার কে? আর জয়? একমাত্র জয় আর হুমায়ুন পাটোয়ারি এবারের কেউ না কেউ। রাত 11টার পর ওয়ার্কশপ বন্ধ হয়ে যায়। অন্তু বারান্দা থেকে দেখে সব আলো নিভিয়ে সশব্দে শাটার ডাউন করে যে যার মতো বিদায় নিচ্ছে কর্মীরা। মাঝরাত হয়ে আসে, অন্তু নামাজ পড়ে, এদিক ওদিক পায়চারি করে। রাত 1টার দিকে চাবিটা বের করে নিয়ে রিমির কাছে যায়। রিমির মানসিকতা বিধ্বস্ত, তা সত্ত্বেও অন্তু বলে, চলুন ঘরটা দেখে আসি। খুব একটা ভালো লাগবে না আপনার ওখানে গিয়ে? খুব খারাপ কিছু? ভালোও না। তাহলে তো যাওয়াই যায়। বুঝবেন না কিছু, কৌতূহল বসে জিজ্ঞেস করবেন জয় ভাইয়াকে, এরপর হাঙ্গামা হবে, আবার আবার ঝামেলা হবে। হবে না, আমি আর নাক গলাবো না, শুধু দেখব। দরকার পড়লে আপনি বুঝিয়ে দেবেন। আমি নিজেও জানি না কিছুই। তরুতুলির ঘরের দরজা আটকানো, শুয়েছে ওরা। দুজন যায় চুপচাপ। রিমি লম্বা বারান্দার শেষ প্রান্তে স্টোররুমের ডান পাশে দাঁড়ায়। উদয়স্বরে অন্তুকে বলে, আপনি যান, আমার ভালো লাগে না ওখানে যেতে। আপনারও লাগবে না। অন্তুর বুকে ধুকভুকানি উঠে, হাতে শুধু একটা দিয়াশলাই, টর্চ আনেনি। কি বা দেখবে? খুব খারাপ কিছু? দেখে কি করবে? কি থাকতে পারে? কোনো অনৈতিক ব্যবসার জিনিস বা অন্য কি? জয় বলে, ওখানে ইস্পাত, লোহা ইত্যাদি থাকে, গোডাউন ওটা। লোহা গলানোর কাজ হয়। এই সরু বারান্দাটা গা ছমছমে, ঠিক পুরনো ভূত বাংলোর নির্জন করিডোরের মতন। লাইট জ্বালাতেই অন্তর চমকে উঠল। আজব, লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দায়। অন্ত কোনোদিন জ্বালিয়ে দেখেনি, ভয়ও হচ্ছিল। সেখানে কোনো পাহারা নেই তো? না থাকার কি? হামজা জয় জানো লোক। আধারে লাল আলো আরো রহস্যময়তা তৈরি করছিল অকারণেই। অন্তু সেই দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাতে। ওপাশে কারো আওয়াজ নেই, হয়তো পাহারা নেই। কেউ তো আসে না এদিকে। এবারের দোতলাতে কেউ আসে না। বাড়ির লোকেরাও এক একটা অস্বাভাবিক মানুষ। তালাটা খোলার সাথে সাথে অন্তুর বুকটাও ধুক করে ওঠে। আস্তে আস্তে দরজা ঠেলে সে, চোখ ধাঁধিয়ে যায়। কবরের মতো অন্ধকার, আন্দাজ করা যায় না সামনে আদৌ কি আছে। হাত বাড়ায়, টের পাবার চেষ্টা করে তার সামনে কিছু আছে কিনা। আশ্চর্য, পেছনের লাল আলো এক রত্তিও এই দরজার ওপারে অন্ধকার কাটাতে সাহায্য করছে না। অন্তর এত বুক কাঁপছে কেন সে বোঝে না। নিজেকে ধমক দেয় একটা। সামনে কালগর্ভের মতো অন্ধকার। বদ্ধ বাতাসে কেমন এক ঘুমুটে ভোতা আওয়াজ কানে বাজে। সেটা খুব বিশ্রী লাগছিল। কমপক্ষে 3-4 মিনিট দাঁড়িয়ে থাকে অন্তু অন্ধকারটাকে চোখে সহনীয় করার উদ্দেশ্যে। কিছু স্পষ্ট হলো না, তবে অন্ধকার চোখে সয়ে গেল। সামনে 2 কদম সমতল ভেবে পা রাখতে পা ছিটকে যায়। চাপায়ে কার্তনাতে আশপাশের কিছু চেপে ধরার চেষ্টা করে, ধরেও ফেলে কিছু একটা। চুপ করে দাঁড়িয়ে থাকে, বুক ঝিমঝিম করে ঢোল বাজাচ্ছে যেন। বুকে হাত রেখে ওকে থামানো দরকার, নয়তো স্পন্দিত হতে হতে বেরিয়ে না আসে। সে তার গতি বেড়েছে। পায়ের অনুভবে টের পায় সে কোনো সিঁড়ির উপর দাঁড়িয়ে, এবং হাতে ধরে আছে দুপাশের হাতল। অন্তু অবাক হয়, এটা সে কোথায় নামছে? পাতালে? কবরখানা? তখনই মাথায় আসে সে দোতলা থেকে আসছে। তাহলে এই সিঁড়ি নেমে কোথায় যায়? দোতলা থেকে নামলে নিশ্চয়ই নিচতলায় যায়। নিচতলায় ওয়ার্কশপ। সে তাহলে যাচ্ছে কোথায়? ওয়ার্কশপে? তার মানে অহেতুক সন্দেহ করে এত নাটক? অন্তর রাগ হয় নিজের উপর এক মুহূর্ত।
দৌড়ে ফিরে যেতে পা টানে। তখনই মনে হয় তার মস্তিষ্ক তার সাথে খেলছে। সে ভয় পাচ্ছে, চরম ভয়, এবং মস্তিষ্ক তাকে সহজভাবে ভুলিয়ে দ্রুত বিষয়টাকে কাটাতে চাইছে। গায়ে এক ধরনের শিরশিরে অনুভূতি হচ্ছিল। এটা অজানা ভয়ও হতে পারে। আসলে সহজভাবে চিন্তা করলে দোতলা থেকে এই সিঁড়ি যদি নিচে নেমে যায়, অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোরে গেছে, এটা নিচতলার গুপ্ত সিঁড়ি। বাড়ির সামনের যে সিঁড়ি দিয়ে উপরে তলায় আসা হয় সেটা মুখ্য। এটা গৌণ এক রাস্তা। বাগানের সেই লোহার গেটের কথা মনে পড়ল। তাহলে ওটা কি? ওটার পেছনে কি আছে? এক সিঁড়ি পিছিয়ে এসে দুপাশের দেয়াল হাতিয়ে বাতির সুইচ পেল। ঢালাই সিঁড়ি, দুপাশে সিমেন্টের বস্তা থেকে শুরু করে দালান বাড়ি তোলার সময় যেমন বাড়ির এখানে ওখানে কত বাঁশ, ঢালাইয়ের যন্ত্রপাতি, চটের বস্তা ইত্যাদি ধুলো জড়ানো পড়ে থাকে সেসব। অন্তু তবু নেমে যায়। কোনো আগ্রহ পাচ্ছিল না। এখানেও সুইচ আছে, আলো জ্বালায়, কিন্তু সিঁড়ি পার করে অন্তু বিস্ময়ে হা হয়ে যায়। একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট। এটা ওয়ার্কশপ নয়, দোতলার মতো সেম পরিকল্পনায় গড়ে ওঠা গ্রাউন্ড ফ্লোর। তা কেবল ইটে গাঁথা, পুরো কাঠামো তৈরি, তবে প্লাস্টার রং কিছু নেই, ফেলে রাখা হয়েছে। অন্তর শরীরটা ঝাঁকি মেরে মেরে উঠছিল। লাইটে অল্প একটু আলোকিত হয়েছে, বাকিটা সেই রকম কবরস্থানের মতো নিস্তব্ধ, অবরুদ্ধ। রাত বাড়ছে প্রকৃতিতে। অন্তু আচমকা বিদ্যুতে শক খাওয়ার মতো চমকে ছিটকে দেয়ালের সাথে মিশে দাঁড়ায় একবার। বাচ্চা কাঁদছে, একজন নয়, অনেকে যেন। ভৌতিক সেই স্বর, এত করুণ, শরীরে কাঁটা দিয়ে ওঠে ওর। এই অবরুদ্ধ ইটের গাঁথনির গোপন অ্যাপার্টমেন্টে ছোট মানুষের কান্নার আওয়াজ। অন্তু পাগলের মতো এগিয়ে যায়। গা ঘেমে ভিজে উঠেছে। চুলের খোপা খুলে কোকড়ানো লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে যাওয়ার আরো গরম লাগছিল। খটাং করে একটা আওয়াজ হয় তার পা কিছুতে বেঁধে। কান্না থেমে যায়। অন্তু থমকায়। আর আসছে না কান্নার আওয়াজ। একটা রুমে উকি দেয়, দিয়াশলায় জ্বালায়। রুমে কিছুই নেই, বালির মেঝে, ইটের দেয়াল। অবাক করা বিষয় হলো জানালা নেই রুমের। অন্তুর মনে হচ্ছিল পেছনে বুঝি কেউ আছে। সে একা নয়, এত আধার। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটছিল। সাহস সবটুকু কোথায় বিশ্রাম নিচ্ছে যেন। শরীরে জোর পাওয়া যাচ্ছিল না আর। মৃত্যুপুরীতে এসেছে সে। পুনরায় এই ভাবনা মানসিকতাকে পুরো সম্মোহনগ্রস্ত করে রেখেছে। এক একটা রুম পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে কোথাও গভীরে। বিস্তীর্ণ বিশাল অ্যাপার্টমেন্ট। পরের রুমটায় ওকে দেয়। দেয়াশলাইয়ের আলোয় এ রুমের সুইচ পেল। আলো জ্বালাতেই দুকদম পেছায়। বিশাল কক্ষ, কমপক্ষে 20 হাত দৈর্ঘ্য ও 15-16 হাত প্রস্থ বিশিষ্ট ঘরে বিশাল বিশাল লোহার খণ্ড, দণ্ড, কি সব মেশিনপাতি, বিম, সারি সারি সব সাজানো, যেন লোহার খনিতে চলে এসেছে সে। আবার আসছিল সেই কান্নার আওয়াজ, অথচ কেউ নেই কোথাও। পশমগুলো অবাধ্যের মতো খাড়া হয়ে আছে, পা জড়িয়ে আসা আড়ষ্টতা। অন্ত তটস্থ হয়ে ওঠে। বাচ্চা কাঁদছে আবার। বিশাল এই কক্ষটিতে 15 ওয়াটের একটি মাত্র হলদে বাতি জ্বলছে। একাংশ আলোকিত তাতে, তাও সামান্য। অন্ত শরীরের লোমকূপে কাঁপ ওঠে। তবু সে গভীরে হারায়। এগিয়ে যায় সামনের দিকে। দুপাশের লৌহখণ্ডের মাঝ দিয়ে সরু রাস্তা। কক্ষের শেষটায় ফাঁকা। মোটা মোটা ইস্পাতের ধাতব খণ্ডের ভিড়ে এদিক ওদিক তাকায় অন্তু। এক কর্নারে একটা যেন কাটা হাত পড়ে আছে। অন্তু বিশ্বাস হয় না, বোধহয় চোখে ভুল দেখছে। ছিটকে পিছিয়ে যায়। মানুষের কাটা হাত, কোনো ভুল নেই। অন্তু এগিয়ে যায়। হাতটা হাতে তুলে নেবার সাহস হয় না। আজ তার সব সাহস তলানিতে জমেছে। কেটে নেবার স্থান থেকে চুইয়ে পড়া রক্ত, ছেড়ে আসা শিরা উপশিরা, থকথকে কাশানিগুলো শুকিয়ে গেছে। পুরুষের হাত, হাতের কবজিতে ঘড়ি, আঙুলগুলো থ্যাতলানো, তাতে রূপার আংটি এখনো আছেই। অন্তর বমি আসে, চোখ দুটো ঘোলা হয়ে ওঠে। সে কল্পনা করে জীবন্ত অবস্থায় এই বিশালাকায় লোহার পাতের উপর কারো হাত রেখে হাতুড়ি দিয়ে আঙুলের অস্থিসন্ধিগুলো ছুটিয়ে দেওয়া হয়েছে। এভাবে হাতটাকে থ্যাতলানো হয়েছে। লোকটা কতটা চিৎকার করেছিল, করেনি বোধ হয়। কাপড় গুজে দেয়া যায় মুখে, অথবা এই বদ্ধ ঘর ছেড়ে আওয়াজ দোতলায় কেন উঠবে? অন্তু উঠে দাঁড়ানোর শক্তি পায় না। সে মার্ডার তো দেখেছে, হামজা সীমান্তকে মেরেছে,
আগন্তুক হুমায়ুন পাটোয়ারিকে মেরেছে, তখন কষ্ট হয়নি। কারণ কি? ওই দুটো ভিকটিমের পাপ গাঢ় ছিল তাই। এই কাটা হাতের মালিকের পাপ থাকতে পারে না? অন্তু উঠে কোনো মতে কয়েক পা এগোতে বিকট দুর্গন্ধে মাথাটা ঘুরে আসে। এত বিশ্রী গন্ধ কিসের? অন্তু হতবাক হয়ে চেয়ে থাকে। লোহা গলানোর বিশাল বিশাল অনেকগুলো চুল্লি। বাইরে থেকে ওয়ার্কশপকে এতটাও বড় লাগে না যতটা এখানকার যোগান। তা বড়, তবে এতটা না বোধ হয়। আশেপাশে বিভিন্ন ধরনের ফ্রেম ও যন্ত্রপাতি পড়ে আছে। ফ্রেমগুলো অস্ত্রের, ধাতব গলন ঢেলে লৌহ অস্ত্র বানানো হয় সেসবে। তার পাশে গলিত মাংসপিণ্ড, মানুষের দেহ থকথকে জেলির মতো পড়ে আছে। মানব দেহের আকার নেই সেসবে। অন্তু শক্ত করে নাক চেপে ধরে ওড়নায়, তাতে শ্বাস আটকে আসে। তবু গলিত মাংস পচার গন্ধ নাকে মুখে ঢুকছে। মানুষের দেহ পুড়ে ঝলসে কুকড়ে উঠেছে, তাতে ছত্রাক বাসা বেঁধেছে, আরো ক্ষয় হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। লোহা গলানো হয় প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। মানবদেহের সহনশীলতা কতই বা, কম বেশি 45 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই চুল্লিতে মানুষের শরীর ঝলসানো হয়েছে গলিত লোহার লাভা ঢালার জন্য হাতল বিশিষ্ট পাত্র, যা লোহার দণ্ডে চেপে ধরে গলিত ধাতু ঢালা হয় ধাঁচে। ঝলসানো মাংস পচেছে এখানে থেকে। আচ্ছা, এখানে কি কর্মচারীরা আসে না? শুধু জয় আর হামজা আসে? আন্দাজ করা যায় না, এখনো কক্ষের অর্ধেকটা বেশি বাকি। পুরোটা অন্ধকারে ছেয়ে আছে। অন্তু সুইচ খুঁজে। তার শরীর ঘেমে চুপচুপে হয়ে উঠেছে। হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজটা কঠিন অস্থিরতার জানান দিচ্ছে। অন্তর দেয়াল ঘেঁষে বসতে চায়, পারে না। পাশেই মানুষের ঝলসানো মাংস, হাড়, চুল, কাটা হাত, জাহান্নামের মতো আগুন জ্বলার চল্লি পড়ে আছে। ফায়ার পাইপগুলো কালশিটে ধরা। মেটাল বার্নার মেশিন এখানে কেন? অন্তু বুঝল না। বড় কোনো কারবারের গোডাউন হিসেবেও এটা ব্যবহৃত হয় হয়তো। অন্তু চোখ বুঝে থাকে কিছুক্ষণ। নিস্তব্ধ চারপাশ, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা নেই এই বদ্ধ দাতব বেষ্টনীর মাঝে। দম ঘুরছিল না খুব। আবারও আচমকাই অন্তুর মনে হলো সে ছাড়াও আরো কেউ শ্বাস ফেলছে। কেউ নয়, কারা বুঝি। অনেকের শ্বাসের আওয়াজ, আটকে থাকা শ্বাসের আওয়াজ। কারা বোধ হয় দেখছে ওকে, জল জলে চোখে, কিন্তু তাকে দেখে চুপটি করে আছে। শ্বাস আটকে তাকে লক্ষ্য করছে অনেক জোড়া চোখ। অন্তর দেহটা নেতিয়ে পড়তে চায়। আবার অস্ফুটন্ত স্বরে বাচ্চার কান্নার আওয়াজে অন্তর শরীরটা ঝনঝন করে ওঠে। একবার গলা চেড়ে আওয়াজ বেরিয়েই যেন থেমে গেল। কেউ বুঝে চুপ করালো, মুখ চেপে ধরে। বিশাল এক গুমট আলো বাতাসহীন কক্ষ, টিমটিম করে হলদে আলো জ্বলছে। এই কান্নার আওয়াজ সে বহুবার শুনেছে হয়তো। রুমের বারান্দায় দাঁড়ালে মাঝে মধ্যে এই আওয়াজে কি কানে যেত? জয় তখনই ওকে ভেতরে রেখেছে, যে কোনো বাহানায় থাকতে দেয়নি বারান্দায় আর। অন্তু অন্ধকারে এগিয়ে যেতে যেতে প্রথমত একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার পেরেকে পায়ের নগ্ন তালু ভেদ করে বিঁধল, কমপক্ষে 1 ইঞ্চি। অন্তুর মাথাটা চাঁদি ঘুরে ওঠে। অন্তুর মাথার চাঁদি ঘুরে ওঠে। তীক্ষ্ণ আর্তনাতে কুজো হয়ে পড়ে অন্তু। দাঁতের দাঁত আটকে একটানে লোহাটা টেনে বের করে। গলগল করে রক্ত বেরিয়ে আসে, যেন ট্যাপের পানি ছাড়া হলো। আবার পা চালায় বিভিন্ন সব যন্ত্রে, অথবা কিসে পায়ের ত্বক ছিঁড়ে ফিরে যায়। সে থামে না, পুরো শরীরে বিষ ছড়ানো অস্থিরতা, যন্ত্রণা। অনেকটা এগিয়ে গিয়ে 3-4টা কাঠি একসাথে জ্বালায়। বেশ কিছুটা আগুনের বহরে সাদার সমারোহ চোখে ভেসে ওঠে। ঠিক বুঝে ওঠার আগেই কাঠির আগুন আঙুলে এসে লাগায়, কাঠি ছেড়ে দেয় অন্ত। এগিয়ে গিয়ে সুইচ দাবায়। আরেকটা হলদে বাল্ব জ্বলে ওঠে, মৃদু আলো। সামান্য একাংশ আলোকিত হয় তাতে কেবল। সামনে এক সারি সাদা। অন্ত চুপচাপ চেয়ে থাকে শুধু সামনের দিকে। পালা ধরা মানুষ, তারা সব ছোট মানুষ। 5 বছর থেকে শুরু করে বয়স সর্বোচ্চ বছর 15-র বেশি নয়, একটারও বয়স। গায়ে সাদা পাঞ্জাবি সবগুলোর, মাথায় টুপি, 5 কলির কওমি মাদ্রাসার টুপি পরা। জরা জীর্ণ হয়ে আছে সবগুলো। অন্তকে দেখেই তারা সমস্বরে চেঁচিয়ে ওঠে, আরো জড়িয়ে বসে। এখানেও বড়গুলো ছোট কয়েকজনের মুখ চেপে ধরে আছে।
কাঁদতে দিচ্ছে না, চোখে মুখে কিসের ভয়, পিপাসা, ক্ষুধা, আতঙ্ক, কাতরতা, সে কি নিদারুণ অসহায়ত্ব। ছোট্ট ছোট্ট মানুষ ওরা, এই মৃত্যুপুরীতে কি করছে? তারা বিস্ফোরিত চোখে দেখে রোজ যে নারীটি তাদের 24 ঘন্টায় একবার খাবার দিতে আসে সে নয়, এ তো অন্য কেউ। কে এ? রানী গোলাপি লম্বা কামিজের সাথে চওড়া একটা হালকা গোলাপি ওড়না চড়ানো শরীরে, হাতে দিয়াশলাই, ঘামে ভেজা মুখটা দেখে আন্দাজ করা যাচ্ছিল না ভেতরটা, অথচ ওর চেহারাটা প্রথম দেখায় সুন্দরী সুন্দরী বলে ওঠার মতন। চোখ দুটো গভীর, ঘন পাপড়ির অলস ঝাপটানিতে আত্মবিশ্বাস, অল্প বিস্ময়, কিছুটা হতাশা। ওরা আরো জড়িয়ে বসে, আরো জড়সড়ো হয়ে। ছোটগুলোর চোখে পানি শুকায়নি, অনবরতই কাঁদে ওরা। বড় যারা একটু, ছোটরা ওদের জাপটে ধরে বসে আছে। মুরগির বাচ্চাগুলোর মতো ওদের পাখার নিচে আশ্রয় চায় বোধ হয়। কবরখানার চেয়েও ভয়ানক এই অবরুদ্ধ কুটুরিতে যে তিমির আধার, তাতে আটকে আছে এরা। কেউ কাউকে দেখতেও পায় না বুঝি, দিনেও আলো আসে না সেখানে। ছোট্ট এক পুচকে মাথায় এলোমেলো টুপিটা ঠিক করে কোনো মতে অন্তকে বলে, একটু পানি দিবে? পানি, পিপাসা, আমি একটু পানি খাবো। অন্তর বুকের ভেতরটা এক মোচড়ে উলট পালট হয়ে ওঠে, ধপ করে বসে পড়ে মেঝেতে। ওরা পানি চায়, ওরা পিপাসার্ত, ওরা ছোট্ট ছোট্ট মানুষ। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাসের 46 নম্বর পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।